আসসালামু আলাইকুম সবাই, আশা করি আমাকে শুনতে পাচ্ছ। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে ভার্সিটি প্রিপারেশন কোর্সের ওপেন ফর অল এর শেষ ক্লাস, মানে তৃতীয় ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রথম অংশ নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ককে দুই ভাগে ভাগ করে পড়ব। প্রথম ভাগটা আমরা আজকে পড়ব। ম্যাট্রিক্স নির্ণায়কের টোটাল টপিকের পুরো বেসিকটাই আমরা আজকে ক্লিয়ার করব এবং সাথে আমরা দুইটা ডেফিনিট টাইপের ম্যাথ আমরা করব এবং আমরা নেক্সট ক্লাসে ম্যাট্রিক্স নির্ণায়কের দ্বিতীয় অংশ মানে শেষ অংশটা আমরা শেষ করব। তা আসলে আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে ফেলি। দেখো, ম্যাট্রিক্সের জন্য আমরা প্রথমে একদম বেসিক থেকে শুরু করি। বেসিক বলতে ভাইয়া কি বলতেছি, দেখো, ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, যেই ম্যাট্রিক্সের উপাদানগুলা দেখতে হচ্ছে এই রকম। ধরো তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্সটার মনে করো আমি নাম দিছি এ। তো এই ম্যাট্রিক্সের উপাদান মোট কয়টা, এটা কিন্তু আমরা গুণেই বলতে পারি যে এটার উপাদান সংখ্যা হচ্ছে 9টা, তাই না? দেখো, গুণেই কিন্তু বলা যায় উপাদান হচ্ছে 9টা। এবং এই ম্যাট্রিক্সের রো কয়টা, এই ম্যাট্রিক্সের রো কয়টা? টোটাল 3টা। তুমি দেখো, রো বলতে আমরা বোঝাচ্ছি সারিগুলোকে। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রথম রো, এটা হচ্ছে দ্বিতীয় রো, এটা হচ্ছে তৃতীয় রো। তাহলে এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 3টা। তো দেখো, লিখলাম এখানে এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 3টা। আবার এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? কলামগুলোকে আমরা হচ্ছে লম্বালম্বি কাউন্ট করি। লম্বালম্বি যে এইরকম, এটা হচ্ছে প্রথম কলাম, লাল কালার দিয়ে দেখো লিখতেছি, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, আর এইটা হচ্ছে তৃতীয় কলাম। তাইলে এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা। কেমন? এই যে ভাইয়া যে রো আর কলামগুলা বললাম, এইখান থেকে আসে হচ্ছে মাত্রার সংজ্ঞা। তোমাকে যদি জিজ্ঞেস করে যে একটা ম্যাট্রিক্সের মাত্রা কি, একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তার রো ইনটু কলামের পরিমাণ। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3 × 3, তাই না? তো তুমি দেখো, এই যে মাত্রাটা ভাইয়া এখানে লিখলাম 3 × 3, চাইলে কিন্তু মাত্রাটাকে গুণ দিয়ে উপাদান সংখ্যা বের করা যায়। তার মানে ধরো তোমাকে কোনো একটা প্রশ্নে বলে দিল যে একটা ম্যাট্রিক্স আছে এ, যার মাত্রা হচ্ছে 2 × 3। যদি বলে দেয় 2 × 3, তাহলে ম্যাট্রিক্সের চেহারা দেখাইলো না আর কি, বললো যে মাত্রা হচ্ছে 2 × 3। বললো এটার উপাদান সংখ্যা কয়টা? বলো তো দেখি, কে বলতে পারে এটার উপাদান কয়টা? কয়টা হবে? অবশ্যই এটার উপাদান হবে 6টা, তাই না? তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় m × n, তাহলে এই ম্যাট্রিক্সের উপাদান হবে m আর n এর গুণফল, মানে mn সংখ্যক হবে উপাদান। ঠিক আছে? ঠিক যেমন দেখো ভাইয়া এখানে দেখো আরেকটা এক্সাম্পল দিছি। তোমার হচ্ছে একটা 2 × 2 ম্যাট্রিক্স দেখো ভাইয়া এখানে লিখছি, যার রো 2টা কলাম 2টা। তো এটার মাত্রা হচ্ছে 2 × 2 আর উপাদান সংখ্যা এখান থেকে বলা যায় যে উপাদান কয়টা? 4টা। এখন এইখানে তোমাকে ছোট্ট একটা বেসিক দেখতে হবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সকে আমরা আসলে চেহারার সাপেক্ষে দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। এখন বর্গ ম্যাট্রিক্স কোনগুলা? যার রো এবং কলাম সংখ্যা সমান থাকবে। রো 2টা কলামও 2টা, রো 3টা কলামও 3টা, এগুলাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। আর আয়ত ম্যাট্রিক্স কোনগুলা? যেগুলার এই যে রো আর কলাম সমান থাকবে না। যেমন এই যে এটা 2 × 3, এটার বর্গ আর তোমার রো আর কলামটা সমান নাই। আমাদের আজকের ম্যাক্সিমাম অঙ্ক বর্গ ম্যাট্রিক্সকে ঘিরেই হবে, আয়ত ম্যাট্রিক্স মাঝে মাঝে আসবে আর কি। কেমন? তো আমরা আপাতত এই পাতাটার যা কিছু আছে আমরা কভার করছি। আমরা আসো একটু এইটার মাত্রা এবং উপাদান সংখ্যা কমেন্টে একটু লিখি। এই ম্যাট্রিক্সের মাত্রা কি, এই ম্যাট্রিক্সের টোটাল উপাদান কয়টা
এবং এই ম্যাট্রিক্সটা কি বর্গ নাকি আয়ত ম্যাট্রিক্স একটু কমেন্টে লিখে জানাও। সুন্দর, অনেকগুলো উত্তর আসতেছে, আমি তোমাদের কমেন্ট কিন্তু দেখতেছি, ফেসবুক লাইভের কমেন্টগুলো আমি দেখতেছি। সুন্দর, চমৎকার। এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3 × 3, উপাদান সংখ্যা হচ্ছে 9টা এবং এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। চমৎকার। তাহলে আমরা এই স্লাইডটার শেষ করে পরবর্তী স্লাইডে একটু যাই। আমরা এখন বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করা শিখব। বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে আসলে কি, আগে একটু আমরা বেসিক থেকে বলি। শোনো, মনে করো এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এটার টোটাল 3টা রো আছে। এই রোগুলাকে যদি আমি কলামে কনভার্ট করি তাহলে দেখো দেখতে কেমন হয়। দেখো এই যে এই 1 2 3, এটা যে প্রথম রো, এইটাকে আমি বানাইলাম প্রথম কলাম অন্য একটা ম্যাট্রিক্সের। আবার এটা দ্বিতীয় রো হচ্ছে 2 4 0, এইটাকে আমি বানাইলাম দ্বিতীয় কলাম। আর এই যে তৃতীয় রো যেটা 3 2 2, এটাকে আমি বানাইলাম তৃতীয় কলাম। রোগুলাকে যখন আমি কলামে বানায় দিব, কনভার্ট করে দিব, তখন আমি বলতে পারবো এই ম্যাট্রিক্সের নাম যদি হয় এ, তাহলে এই ম্যাট্রিক্সের নাম হবে এটি। এটি মানে হচ্ছে ট্রান্সপোজ অফ এ, ট্রান্সপোজ অফ এ, কেমন, অথবা এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স। এখন এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, আমরা কিন্তু একটা ম্যাট্রিক্সকে চাইলে এইভাবে লিখতে পারি। দেখো এই ম্যাট্রিক্সটাকে চাইলে কিন্তু এইভাবে লেখা যায়, এই যে এইভাবে লেখা যায় যে A11, A12, A13, আবার A21, A22, A23, আবার A31, A32, A33। একটু খেয়াল করো, একটা ম্যাট্রিক্সকে চাইলে কিন্তু এইভাবে লেখা যায়, উপাদানগুলোকে এইভাবে লেখা যায়। দেখো এই যে এই 1টা কি, দেখো তো এই 1টা কি প্রথম রোয়ের প্রথম কলামে না? এই যে দেখো এটাকে আমরা এইভাবে লিখি, দেখো এই যে A11, A11 বলতে বোঝায় A1 হচ্ছে 1 নাম্বার রো, এটা বোঝায়, আর A1 হচ্ছে 1 নাম্বার কলাম, এটা বোঝায়। তার মানে এই যে 1 2 এটা বোঝায় 1 নাম্বার রোয়ের 2 নাম্বার কলাম, এই 1 3 বলতে বোঝায় 1 নাম্বার রোয়ের 3 নাম্বার কলাম। কেমন? এখন দেখো ভাইয়াপুরা, একটু আগে আমি যখন ট্রান্সপোজ করছিলাম তখন এই 1 2 3 কোথায় চলে আসছিল? এইখানে চলে আসছিল, এইখানে। একটু ভালো করে খেয়াল করো, এইটা ছিল A11 পজিশনে, এইটা ছিল A12 পজিশনে, এইটা ছিল A13 পজিশনে। দেখো তো এখন এইটা কিন্তু A11 পজিশন, এইটা কিন্তু A21 পজিশন, তুমি খেয়াল করে দেখো, আর এইটা কিন্তু A31 পজিশন, তাই না বলো? দেখো এই যে এই 1 1 2 3 আসছে এইখানে, তারপরে এই 2 4 0 কোথায় আসবে? এইখানে আসবে, আর এই 3 2 2 কোথায় আসবে? এইখানে আসবে। তার মানে আমি কি এটা বলতে পারি, দেখো তো ট্রান্সপোজ করার কারণে A11 চলে আসছে A11 এ, A12 চলে আসছে A21 এ, A13 চলে আসছে A31 এ। তার মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে, মনে করো রেগুলার ম্যাট্রিক্সে একটা উপাদান হচ্ছে A21 পজিশনে, এইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে চলে যাবে A12 পজিশনে। তুমি দেখো এই যে, তুমি দেখো এই যে মেইন ম্যাট্রিক্সের A21 কোনটা? 2। A21 কোনটা? 2। এটা দেখো তো কোথায় চলে গেছে? এখানে চলে গেছে না? A12 তো চলে গেছে না? তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞা এইভাবে দিতে পারি যে কোনো একটা ম্যাট্রিক্সের উপাদানগুলি যদি হয় Aij, Aij মানে কি? I হচ্ছে রো এর ভ্যালু আর জে হচ্ছে কলামের ভ্যালু। এটা যদি Aij হয় তাহলে এইটাকে যদি আমি Aji বানায় ফেলি, Aji যদি বানায় ফেলি, মানে রোকে কলাম, কলামকে যদি রো বানায় ফেলি, তাহলে এইটা যদি হয় এ ম্যাট্রিক্সের উপাদান, তাহলে এইটা হয়ে যাবে এ টি ম্যাট্রিক্সের উপাদান।
এটাই হচ্ছে আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞা, যে এ আই যেটাকে আমি এ জে আই বানায় ফেলবো। কেমন? আচ্ছা, তো এতটুকু কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্টে একটু জানাও তো এটাকে বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। চমৎকার, তাহলে আমরা একটু পরবর্তী স্লাইডটাতে চলে যাই। এই যে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স থেকে আমরা দুইটা নতুন ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখব, একটু খেয়াল করো। একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই যে ভাইয়ার বাম পাশে প্রথম ম্যাট্রিক্সটা একটু খেয়াল করো, এই ম্যাট্রিক্সটা দেখো 1 2 3 2 4 5 3 5 7। আসো তো এটাকে আমরা একটু ট্রান্সপোজ বানাই। এটাকে আসো, এই 1 2 3 কি হয়ে যাবে বলো তো? সামনে চলে আসবে না? আবার এই 2 4 5 কি হয়ে যাবে? দ্বিতীয় কলামে চলে যাবে। এই 3 5 7 কি হয়ে যাবে? তৃতীয় কলামে চলে যাবে। একটু দেখো তো, ট্রান্সপোজ করার পরেও এটা কি আগের মতোই রয়েছে না? চেঞ্জ হয় নাই, কিন্তু আগের মতোই রয়েছে। তার মানে আমি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম, এটা আগের মতোই রয়েছে, তাহলে আমি বলতে পারি এ সমান সমান এটি। যদি কোনো ম্যাট্রিক্স এই শর্ত মানে, তাহলে এইটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক্স ম্যাট্রিক্স। তুমি এটাকে যেভাবেই দেখো না কেন, এটা চেহারা সেমই থাকবে, রুল টাইলে পাল্টাইলে চেহারা সেম থাকবে। তো বিম্ব ম্যাট্রিক্স প্রতিসম কখন হবে? যখন এই যে এই শর্তটা মানবে। এখন দেখো, এটা বোঝার জন্য না পুরাটা উল্টানো পাল্টানোর দরকার নাই। একটা ম্যাট্রিক্স যে প্রতিসম, এটাকে যে মানে ট্রান্সপোজ করলে যেটা আগের মতোই থাকবে, এটা বোঝার জন্য পুরাটা উল্টানো পাল্টানোর দরকার নাই। তুমি এই জিনিসটা খেয়াল করলেও চলবে। দেখো তো, এই যে তুমি জানো যে ট্রান্সপোজ করলে এই 2 চলে আসে এইখানে, ওই যে 1 2টা চলে আসে 2 1-এ, এই 3 চলে আসে এইখানে, তাই না? এই যে 1 2 3 এদিকে নিয়ে আসতে হবে। আবার এই 5 চলে আসে এইখানে, ঠিক আছে কিনা? দেখো, এই যে এই দুইটা বিন্দু যদি, এই দুইটা মান যদি সেম সেম হয়, এই দুইটা মান যদি সেম সেম হয়, এই দুইটা মান যদি সেম সেম হয়, তাহলে অবশ্যই তারা প্রতিসম ম্যাট্রিক্স। এখন এখান থেকে প্রশ্ন কিভাবে হইতে পারে? তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে যে আচ্ছা বলো তো দেখি, অন্য কালার দিয়ে দেই, বলো তো দেখি 1 2 7 1 2 7 1 2 a 1 2 7 5, এখানে দিলাম 5, এখানে দিলাম 3। বললাম যে বলো তো দেখি এইটা যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে a এর মান কত? এখন তুমি জানো একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম হয় তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা মানে এই মান দুইটা সেম সেম হবে, আবার এই মান দুইটা সেম সেম হবে। তাহলে অবশ্যই অবশ্যই এই 7 আর এই এও কি হবে? সেম সেম হবে। তার মানে অবশ্যই অবশ্যই এর মান কত হবে? এর মান হবে 7। এটা কি বুঝতে পারছো? তো প্রতিসম ম্যাট্রিক্স থেকে এই ধরনের প্রশ্ন হইতে পারে। প্রতিসম ম্যাট্রিক্সে তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটা লিখি, সংজ্ঞাটা কিভাবে লিখবো দেখো, আমরা প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লিখবো এইভাবে যে যদি একটা ম্যাট্রিক্সের এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই হয়, যেখানে আই নট ইকুয়াল টু জে, তাইলে এটা প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা হইল। দেখো আই যে সমান সমান জে আই মানে কি? মানে ওই যে a1 2 যেইটা সেটা তো a2 1-এ আসবে, তাই না? এই দুইটা যদি সমান হয় তাইলে তো এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। এখন ভাইয়া এখানে আই নট ইকুয়াল টু জে কেন বললাম? দেখো আই নট ইকুয়াল টু জে কেন বললাম? এটার কারণ হচ্ছে আমরা যখন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি তখন কিন্তু এই যে এইটা কিন্তু জায়গা বদলায় না, এটা কিন্তু আগের জায়গায় থাকে। এই 1 4 7 দেখো, এটা একটা কর্ণের মতো লাগে না? কর্ণ, এটাকে আমরা বলি মুখ্য কর্ণ। এই কর্ণ কখনো জায়গা বদলাবে না। তুমি দেখো আমি যখন এটাকে ট্রান্সপোজ করব তখন এই 1 2 3 আসবে, বা অন্য একটা ম্যাট্রিক্স দেখাই, মনে করো আমি একটা 1 2 3 4 5 6 7 8 9 এইটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি হবে? এই 1 2 3 আসবে এইখানে, এই 4 5 6 আসবে এইখানে, আর এই 7 8 9 আসবে এইখানে। দেখো সবার জায়গা চেঞ্জ হয়েছে, কিন্তু এই 159 কিন্তু আগেও 159 ছিল, এখনো 159 আছে। তার মানে এই কর্ণ বরাবর যেটা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বলি মুখ্য কর্ণ, এটা কখনো জায়গা চেঞ্জ করে না ট্রান্সপোজ ম্যাট্রিক্সে, এটা সবসময় এই জায়গাতেই থাকে।
হ্যাঁ, তো এটা কেন চেঞ্জ করলো না? কারণ এই উপাদানটা কি? এটা হচ্ছে A11। এই উপাদানটা কি? এটা হচ্ছে A22। এই উপাদানটা কি? এটা হচ্ছে A33। তো ট্রান্সপোজে কি হয়? আমার রো আর কলামগুলো ইন্টারচেঞ্জ হয়। এখন 1 চেঞ্জ হলে তো 1ই থাকবে, 2 চেঞ্জ হলে 2ই থাকবে, 3 চেঞ্জ হলে 3 থাকবে। তার মানে ট্রান্সপোজে এইগুলার জায়গা কখনো চেঞ্জ হয় না। তাইলে আমার ট্রান্সপোজের জায়গা চেঞ্জ হয় কাদের? যাদের এই 1 2 2 3 3 না, মানে যাদের আই আর জে গুলা সমান সমান না। তো এটাই কিন্তু ভাই এখানে বলছি যে তোমার আই আর জে গুলা সমান সমান না, যেগুলাতে সেগুলা হচ্ছে আমার সেম যদি হয় তাইলে আমার এটা ট্রান্সপোজ করলেও একই রকমই থাকবে, মানে এটা প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাবে। কেমন? তাহলে এখন এইটা যদি হয় প্রতিসম ম্যাট্রিক্স, বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? মানে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সে আমরা বলি এ সমান সমান এটি, আর বিপরীত প্রতিসমতে আমরা বলবো এ সমান সমান মাইনাস এটি। মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের কে আমি যদি একটা -1 দিয়ে গুণ দেই তাহলে তার প্রতিসম ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। এটা হচ্ছে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল। যেমন দেখো এই যে এইটা, দেখো এই যে এটা, এক কাজ করো তো, এই ম্যাট্রিক্সটাকে একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও। একটু ক্লিয়ার করে লিখি, এই ম্যাট্রিক্সটাকে একটা -1 দিয়ে গুণ দিয়ে দাও। গুণ দিলে কি হবে দেখো তো? এটা 0ই থাকবে, এটা 2 হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে, এটা -2 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। তোমরা তো জানো নির্ণায়কে কিছু দিয়ে গুণ করলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে গুণ করতে হয়, আর ম্যাট্রিক্সে কিছু দিয়ে গুণ করলে পুরোটাকেই গুণ করতে হয়। তাহলে আমি এটা মাইনাস দিয়ে এই ম্যাট্রিক্সের পুরোটাকে গুণ করে দিচ্ছি। আসো, এটা 3 হয়ে যাবে, এটা -5 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তুমি দেখো আমি কিন্তু আগের যে ম্যাট্রিক্স ছিল এটাকে -1 দিয়ে গুণ করছি, তো এটা পাইছি। আমি চাইলে এই ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাইলেও আমি এটা পাবো। দেখো করে ফেলি, এই 0 -2 3কে আমরা প্রথম কলাম বানাই, 0 -2 3, 2 0 -5 কে আমরা দ্বিতীয় কলাম বানাই, 2 0 -5, -3 5 0 কে আমরা তৃতীয় কলাম বানাই, -3 5 0। দেখো আমার চলে আসছে কিন্তু। তার মানে আমার এই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করছি তাইলে যা পাইছি, আর ম্যাট্রিক্সের সামনে একটা -1 দিয়ে গুণ দিছি তাইলে যা পাইছি, এই দুইটা সেম। এটা হচ্ছে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের তোমার বেসিক। এখন দেখো একটা ম্যাট্রিক্স যে বিপরীত প্রতিসম এটা বোঝার জন্য এত কষ্ট করার দরকার নাই, তুমি খালি খেয়াল করবা এই যে ট্রান্সপোজের সময় যেগুলা ইন্টারচেঞ্জ হয় এগুলার সমান সমান হবে এবং একটা প্লাস একটা মাইনাস হবে। মানে এটা -2 হলে এটা +2, এটা -2 হলে এটা +2, এরকম হবে আর কি। আবার দেখো এটা 3, এটা -3, মানে একটা প্লাস একটা মাইনাস। আবার এটা 5, এটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। কথা বোঝা যাচ্ছে আমি কি বলছি? এরকম আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই এটার প্রধান কর্ণ 0 0 0 হইতে হবে। কেন 0 0 0 হইতে হবে? কারণ তুমি দেখো আমি যখন মাইনাস দিয়ে গুণ করব তখন তো সবগুলো উপাদানই চেঞ্জ হবে, তাই না? তখন এই প্রধান কর্ণ যদি মনে করো কথার কথা 0 0 0 না হয়ে যদি অন্য কোনো ভ্যালু হইতো, মনে করো 1 2 3 হইতো, তখন তো এটা -1 -2 -3 হয়ে যেত, তাই না? আর ট্রান্সপোজ করলে আমার প্রধান কর্ণ কিন্তু জায়গা চেঞ্জ করে না। তো এটা যদি মনে করো 1 2 3 হইতো তাহলে আমি কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে এটা -1, এটা -2, এটা -3 হইতো। আর ট্রান্সপোজ করলে কিন্তু এটা তোমার ওই 1 2 3 থাকতো, তো সমান সমান কিন্তু হইতো না। তার মানে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই প্রধান কর্ণ 0 0 0 হইতেই হবে, মাস্ট। তাইলে আমরা বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা দিতে পারি এইভাবে যে আমার aij এখন হবে -AJI। আগেরটা কি ছিল? aij = AJI ছিল, এখন হবে aij = -AJI। মানে উল্টাবো, আবার সামনে একটা মাইনাসও আসবে, সাইনটা অল্টার হয়ে যাবে। এবং অবশ্যই i ≠ j হইতে হবে, কারণ প্রধান কর্ণ তো জায়গা বদলায় না। এবং aij = 0 হবে যখন i = j। এই কথার মানে কি? মানে হচ্ছে a11 এই মানটাও 0 হইতে হবে, a22 এই মানটাও 0 হইতে হবে, a33 এই মানটাও 0 হইতে হবে। বলো এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে টেক্সট করে জানাও।
তাহলে আমরা এটার এক্সাম্পলগুলো দেখবো, তাহলে তোমার কাছে একটু আরেকটু ভালো করে ক্লিয়ার হবে। এক্সাম্পলগুলো একটু দেখবো এইখান থেকে কি কি প্রশ্ন হইতে পারে, একটু অ্যান্সার করার চেষ্টা করো। এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য কোনটা সত্যি বলো, কোনটা সত্যি? উত্তর হচ্ছে বি, এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই। ভেবে চিনতে বলো, যদি এটা বক্র প্রতিসম না বলে আমি যদি বলতাম প্রতিসম ম্যাট্রিক্সের জন্য কোনটা সত্যি, তাইলে উত্তর কোনটা হইতো? এ বি সি ডি এর মধ্যে প্রতিসম ম্যাট্রিক্স যদি জিজ্ঞেস করতাম তাহলে উত্তর কোনটা হইতো? কে বলতে পারে? প্রতিসম ম্যাট্রিক্স কে বলতে পারে? আমি কমেন্টগুলো দেখতেছি। সুন্দর, শর্তটা আরেকবার বলবো। হ্যাঁ জারিন, আমি বক্র প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা আরেকবার বলতেছি, আর প্রতিসম শর্তটা আরেকবার বলতেছি। বলো প্রতিসম ম্যাট্রিক্সের জন্য অপশন উত্তর কোনটা হইতো? জারিন একটু খেয়াল করো, একটু বলি, দেখো তো। জারিন বলো, এটা কি প্রতিসম না? বলো, এটা কিন্তু প্রতিসম। কেন? এই যে এই দিকে এই মানগুলা সমান, এই মানগুলা সমান, এই মানগুলা সমান। দেখো তো জারিন, এটা কোন উপাদান? এটা কিন্তু 1 2। এটা কোন উপাদান? এটা কিন্তু 2 1, তাই না? তারপরে এটা কোন উপাদান? এটা কিন্তু 3 1। এটা কোন উপাদান? এটা 1 3। এটা কোন উপাদান? এটা হচ্ছে 2 3। এটা কোন উপাদান? এটা a 3 2। দেখো তো, আমি কি বলতে পারি 1 2 2 1 এর সমান, 1 3 3 1 এর সমান, 3 2 2 3 এর সমান। তার মানে আমি বলতে পারি এ আই জে এ জে আই এর সমান না, 1 2 2 1 এর সমান। আই জে রো আর কলামের নাম্বারগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা। সাথে ভাই আবার বলছি কি আই নট ইকুয়াল টু জে। কেন? কারণ আমি যখন ট্রান্সপোজ করি তখন এই মাঝখানের মুখ্যকরণের জায়গা কিন্তু বদলায় না, এই 147 এর জায়গায় বসে থাকে। এরা যেহেতু বদলায় না, এরা বাদে বাকিরা হচ্ছে সমান সমান থাকবে। এদের সমান সমান না থাকলেও চলে এই 147, কারণ এটা জায়গা বদলাচ্ছে না। তাহলে এদের পজিশনগুলো কি কি? A11 A22 A33, রাইট? তাহলে A11 A22 A33 মানে কি? এদের জন্য অবশ্যই আই আর জে সমান সমান। তাহলে এদেরকে বাদ দিয়ে বাকিদেরকে হিসাব করবো, তাহলে আই নট ইকুয়াল টু জে। কেমন? আচ্ছা সুন্দর, প্রতিসম হইলে উত্তর এ হবে। চমৎকার। কার কার উত্তর আসছে? নিহার আসছে, আসিমার আসছে, আসমিন জাহানের আসছে, সামিরার আসছে, মুক্তার আসছে। চমৎকার। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। নিচের কোনটা প্রতিসম ম্যাট্রিক্স? বলো উত্তর কোনটা হবে? এ বি সি ডি এর মধ্যে নিচের কোনটা প্রতিসম? এই যে এইভাবে দেখবে, দেখো এই যে 0 আর 2 সেম সেম হইছে, হয় নাই, তাহলে এটা বাদ, এটা প্রতিসম না। 1 আর -1 এটা কি সেম সেম হইছে? না, সেম সেম কিন্তু হয় নাই, এই তাই না? উত্তর সি না। বলো বি নাম্বারটা দেখো তো, এই যে 0 0 সেম সেম হইছে, -1 -1 সেম সেম হইছে, 4 4 সেম সেম হইছে, এইটা প্রতিসম। এখানে দেখো 2 2 সেম সেম হইছে, 3 3 সেম সেম হইছে, 5 6 সেম সেম হয় নাই, এটা আগে থেকেই বাদ। তাহলে উত্তর হচ্ছে বি। এইখানে কিন্তু একটা বক্র প্রতিসম আছে। অপশন কোন অপশনটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স? দেখে কে বলতে পারে? এখানে একটা বক্র প্রতিসম আছে এবিসিডি এর মধ্যে। ভাইয়া বলছিলাম বক্র প্রতিসম চেনার একটা শর্টকাট হচ্ছে বক্র প্রতিসমর অবশ্যই মুখ্য কর্ণ 0 0 0 হবে। তো 0 0 0 ওয়ালা এমন কোনটা আছে? অবশ্যই 0 0 0 ওয়ালা সি নাম্বারটা আছে। তুমি দেখো, এই যে দেখছো, এখন চেক করো যে আসলেই বাদবাকি শর্ত মানছে কিনা। এই 1 -1, এই -4 এই 4, এই 3 এই -3, তাহলে মিলছে। তাহলে এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। উত্তর হচ্ছে সি। চমৎকার। কে আগে পারলো? সাকিবা আগে পারছে, সবার আগে পারছে সাকিবা। সুন্দর। তাহলে আমরা চলে যাব হচ্ছে এইটাতে। দেখো এইটার উত্তর কে পারে? এটা বক্র প্রতিসম চাইছি। তুমি দেখো বক্র প্রতিসম মানে হচ্ছে শুরুতেই কিন্তু আমার এটা বাদ, কারণ এটার দেখো সবগুলা মুখ্য কর্ণ কিন্তু 0 না, তাহলে এটা আগেই বাদ।
বাদ বাকিগুলো চেক করবো আমরা। দেখো এটা চেক করবো, -2 2 মিলছে, 3 3 এটা মিলে নাই, সেম এটা 3 আর -3 হওয়ার কথা ছিল, তাহলে এ বাদ। উত্তর হচ্ছে সি। দেখো -2 2 3 -3 4 -4 এটা উত্তর। আবার ডি কেন উত্তর না? ডি এর তো মাঝখানে 0 0 0, উত্তর না কেন? কারণ 2 -2 মিলছে, 3 -3 মিলছে, -4 -4 এইটা হচ্ছে বক্র প্রতিসম, এই জন্য না। তাহলে উত্তর হচ্ছে সি। সুন্দর। দেখো থিওরির চাইতে কিন্তু আসলে অঙ্ক উত্তর বের করতে গেলে থিওরিটা আরেকটু ভালো করে মানে মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে এইবার আমরা আসো আরেকটু ভিতরের দিকে যাই। এই যে বলছে যে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে, এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে, প্রতিসম। তাহলে দেখো এখানে 0 0 মিলছে, -1 -1 মিলছে, এ আর 4, তাহলে এর মান অবশ্যই কি হবে? 4 হবে। এর মান অবশ্যই কি হবে? 4 হবে। ঠিক আছে, আচ্ছা দেখি তো আরেকটা প্রশ্ন আমি বানায় দিই, দেখি তো কে পারে। বানায় দিচ্ছি একটা প্রশ্ন। দেখো এটা বানায় দিলাম। ভাইয়া বললাম পি একটা ম্যাট্রিক্স, পি একটা ম্যাট্রিক্স যেটা বক্র প্রতিসম। ভাইয়া বললাম পি একটা ম্যাট্রিক্স যেটা বক্র প্রতিসম, বলতে হবে এর মান কত? আমি তো উত্তরটা লিখিয়ে দিলাম আবার ভুলবশত। দেখি তো নিজেরা করো তো, এর মান কত বের করার চেষ্টা করো। এর মান কত? অবশ্যই অবশ্যই এর মান কি হবে? 0 হবে। কারণ কি? আগে দেখো বক্র প্রতিসম শর্ত মিলছে কিনা। -1 1 মিলছে, 2 -2 মিলছে, 3 -3 মিলছে। তাহলে অবশ্যই অবশ্যই মুখ্য কর্ণ কি হইতে হবে? 0 0 0 হইতে হবে। এটা তো 0 a 0 লেখা, তাহলে এর মান অবশ্যই কি হবে? 0 হবে। চমৎকার, আমরা বুঝতে পারছি এটা। এবার তাহলে আমরা তার পরের প্রশ্নটাতে যাই। দেখো এইটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2017-18-তে। এটা আমার বিশ্বাস তুমি এখন পারবা। এবিসি এর মান কত হইলে এটা বক্র প্রতিসম হবে? আগে চেক করে দেখো এটা কি আসলেই বক্র প্রতিসম কিনা। দেখো তো 2 -2 -5 5 -3 3, তাহলে অবশ্যই অবশ্যই এই মুখ্য কর্ণ কি হইতে হবে? 0 0 0 হইতে হবে। তার মানে উত্তর হচ্ছে 0 0 0, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে না? সোজা না? অত কঠিন কিন্তু না, অত কঠিন না। তারপর এইখানে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই প্রশ্ন আসছে, এটা একটু জটিল মনে হইতে পারে, বাট আসলে অত জটিল না। দেখো বলছে এই ম্যাট্রিক্সটা বক্র প্রতিসম হইলে a + b + c + d এর মান কত? বুঝতেই পারতেছো এই 2 -2 এর সেম সেম, এই -3 3 এর সেম সেম, তাহলে অবশ্যই অবশ্যই এটা যেহেতু -7, এই d কে +7 হইতেই হবে। আর এই a b c তিনটার মানে 0 0 0 হইতে হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 0 +0 +0 +7, উত্তর হচ্ছে 7। সোজা না? এইবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাট্রিক্সে। এটা নিয়ে আমরা শুরুতেই কথা বলছি যে এই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স। এটা একটা আয়ত ম্যাট্রিক্স, হ্যাঁ। এবং আমি এটাও বলছিলাম যে আমাদের আসলে যত অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে বর্গ ম্যাট্রিক্সকে ঘিরে। আয়ত ম্যাট্রিক্সের অঙ্ক খুব বেশি বইতে নাই। কেন নাই? কারণ হচ্ছে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের মান বের করা সম্ভব এবং সেটা নির্ণায়কের মতো বের করতে হয়। কীরকম? যেমন তোমরা ছোটবেলায় করছো এইরকম নির্ণায়ক 2 3 মনে করো আছে 5 1, এরকম একটা নির্ণায়ক আছে। আমরা এটা মান কিভাবে বের করতাম? এই যে 3 × 6 বিয়োগ 5 × 5, তাইলে উত্তর হচ্ছে, এটার উত্তর হচ্ছে 1, তাই না? তো একটা নির্ণায়কের মান আমরা যেভাবে বের করি, একটা ম্যাট্রিক্সের মানও আমরা আসলে এইভাবে বের করতে পারি। ম্যাট্রিক্সের মানও মোটামুটি এইভাবে বের করা যায়। তার মানে একটা নির্ণায়ক কিন্তু সবসময় এরকম হয়, এইদিকে 2 এদিকে 2 এদিকে 3 এদিকে 3 এরকম থাকে। তার মানে নির্ণায়ক দেখতে একটু বর্গ ম্যাট্রিক্সের মতো লাগে। তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্সের মান বের করতে পারবো, আয়ত ম্যাট্রিক্সের মান বের করতে পারবো না। এই জন্য ম্যাক্সিমাম অঙ্ক বর্গ ম্যাট্রিক্স দিয়েই থাকে। তো আমরা এই জিনিসটা জাস্ট বললাম যে এই ম্যাট্রিক্সে কিন্তু মান বের করা যাবে না। আচ্ছা, তো বর্গ ম্যাট্রিক্সের বিশেষ কিছু রূপ আছে। যেমন এটা একটা রূপ, এটাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। দেখেই বুঝতে পারতেছে এটাকে কর্ণ ম্যাট্রিক্স কেন বলে। তো ভাইয়া এখানে কিছু বেসিক ম্যাট্রিক্স নিয়ে একটু কথাবার্তা বলি। তোমরা এটা মানে কলেজে শুরুতে শিখছিলা, একটু মনে করাই দেই। মনে করো কোনো একটা ম্যাট্রিক্সের
শুধু একটা সারি আছে, সারি, একটা সারি, মানে ধরো ম্যাট্রিক্সটা দেখতে এইরকম, তাহলে এইটাকে আমরা বলি সারি ম্যাট্রিক্স। কেমন? আবার মনে করো কোনো একটা ম্যাট্রিক্সে জাস্ট একটা কলাম আছে, একটা কলাম আর কিচ্ছু নাই, এইটাকে আমরা বলি কলাম ম্যাট্রিক্স, জাস্ট একটা কলাম আছে। হ্যাঁ, আবার কোনো একটা ম্যাট্রিক্সের মনে করো একটাই উপাদান আছে, একটা উপাদান, মনে করো এইটাকে আমরা বলি সিঙ্গেল টন ম্যাট্রিক্স, সিঙ্গেল টন ম্যাট্রিক্স। সিঙ্গেল টন মানে যার উপাদান একটাই। তাহলে এইটা কি একটা সারি ম্যাট্রিক্স না? হ্যাঁ, এটা সারি ম্যাট্রিক্স। এটা একই সাথে সারি ম্যাট্রিক্স এবং এটা একই সাথে কলাম ম্যাট্রিক্সও, কারণ এই ম্যাট্রিক্সের সারিও কিন্তু একটা, কলামও একটা। তো এটাকে আমরা বলি সিঙ্গেল টন ম্যাট্রিক্স। এগুলো কিন্তু বেসিক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে। কেমন? আচ্ছা, পাশাপাশি এবার শোনো, কোনো একটা ম্যাট্রিক্সের ধরো মনে করো এটা একটা ম্যাট্রিক্স যার উপাদানগুলো হচ্ছে এইরকম 1 4 7 5 1 2 0 0 0, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স মনে করো। এখন আমাকে ভেবেচিন্তে বলো তো, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা, প্রধান কর্ণ কোনটা? অবশ্যই প্রধান কর্ণ হচ্ছে 1 4 7, এটা প্রধান কর্ণ, তাই না? দেখো তো, দেখে কি মনে হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণটাকে যদি আমি মাঝখানে এইভাবে যদি কাটি, দাঁড়াও, এইভাবে যদি কাটি প্রধান কর্ণটাকে, একটু দাঁড়াও, আবার লিখে দিচ্ছি। এই যে প্রধান কর্ণটা মনে করো এইটা 1 4 7। দেখো তো, আমি যদি প্রধান কর্ণটাকে এইভাবে কাটি পুরো ম্যাট্রিক্সটাকে, তাহলে আমি বলতে পারবো প্রধান কর্ণের ওপরে একটা অর্ধেক আছে ম্যাট্রিক্সের, প্রধান কর্ণের নিচে একটা অর্ধেক আছে ম্যাট্রিক্সের, মানে ম্যাট্রিক্সটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলছি। ওপরের যে অর্ধেকটা, দেখো এই অর্ধেকটার মধ্যেই মান টান আছে, নিচের অর্ধেকের মধ্যে কিন্তু কোনো মান নাই। দেখো নিচের অর্ধেকটা পুরোটাই শূন্য, নিচের অর্ধেকটা পুরোটাই শূন্য। দেখো তো, দেখে কি মনে হচ্ছে না এই ম্যাট্রিক্সটা একটা ত্রিভুজের মতো দেখতে লাগতেছে? ত্রিভুজ লাগতেছে না? ত্রিভুজের মতো লাগতেছে। এবং সেই ত্রিভুজটা কোন দিকে? উপরের দিকে। এইটাকে বলে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। শুনো, এটাকে বলে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স, কারণ এটা শুধু উপরের দিকে আছে, নিচের দিকে নাই, নিচের দিকে নাই, খেয়াল করো। আবার আমি কি করলাম, আমি আরেকটা ম্যাট্রিক্স তোমাকে একে দেখাই, আরেকটাকে দেখাই, কোথায় আঁকবো, এখানে আঁকি, নিচের দিকে আঁকি, এখানে আঁকি। দেখো আমি আরেকটা ম্যাট্রিক্স আঁকতেছি যেটার শুধু নিচের দিকে থাকবে, উপরের দিকে থাকবে না। মনে করো এখানে 0 0 0, নিচে হচ্ছে মনে করো 5 3 2। দেখো এই ম্যাট্রিক্সটাকে কিন্তু আমি বলতে পারি যে কর্ণ বরাবর আমি যদি মাঝখানে কেটে ফেলি, তাহলে এই ম্যাট্রিক্সে শুধু নিচের দিকে শুধু মান আছে, দেখো উপরের দিকে মানগুলো কিন্তু 0। তাহলে এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। আগেরটা ছিল ঊর্ধ্ব, এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স, মানে একটা ত্রিভুজ কল্পনা করা যাচ্ছে যেটা নিচের দিকে, এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন ভাবো, তোমাকে আমি এই ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্সের মান বের করতে দিছি, মান বের করতে দিছি, তুমি কিভাবে বের করবা? একটু মনে করে দেখো, আমরা যখন নির্ণায়কের আমরা যখন মান বের করি, তখন আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাপেক্ষে আমরা মান বের করি। তা আমরা বুদ্ধি করে মান বের করবো সবসময়। বুদ্ধিটা কি? যেই রো বা যেই কলামের ম্যাক্সিমাম উপাদান 0, আমরা কিন্তু সেই রো বা সেই কলামের সাপেক্ষে আমরা বিস্তার করি, তাই না বলো? তাহলে আমরা কি করব, আমরা এই যে উপরের ম্যাট্রিক্সটার মান বের করার সময় আমরা প্রথম কলামের সাপেক্ষে মান বের করব। তাহলে দেখো আমরা এই 1 সাপেক্ষে বিস্তার করব আগে, এই 1 সাপেক্ষে। দেখো তো এই 1 সাপেক্ষে বিস্তার করলে আমার কি হবে,
ওয়ানের রো ওয়ানের কলাম বাদ, কত থাকবে 4 × 7 - 2 × 0 লিখতেছি ভাইয়া, 4 × 7 - 2 × 0, হ্যাঁ লিখলাম, প্লাস এই জিরোর সাপেক্ষে যখন বিস্তার করব তখন ভিতরে যাই লিখি পুরোটাই তো জিরো হয়ে যাবে, আবার প্লাস পরের জিরোর সাপেক্ষে যখন করব আমার কিন্তু ভিতরের পুরোটাই কিন্তু যাই থাকুক জিরো হয়ে যাবে। থাকবে কোনটা? জাস্ট এই 147টা থাকবে, বাকি সব জিরো হয়ে যাবে। এই 147 কোনটা দেখো তো? এই 147 কি মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল না? মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফল না বলো, তাই না? তাহলে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স যদি আমরা দেখি, তার মান যদি জিজ্ঞেস করে, তার মান বের করার জন্য আমরা জাস্ট প্রধান কর্ণের মানগুলা গুণ করে দিব, 4 সাথে 28, 28 অক্ষে 28, ডান। আবার একই কাজ দেখো আমরা নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্সের জন্য কিন্তু সেম কাজটাই করতে পারি। এখন আমরা প্রথম কলামের সাপেক্ষে ভাঙবো না, এখন আমরা প্রথম রো এর সাপেক্ষে ভাঙবো। তুমি দেখো একইভাবে তোমার এই 1 × 4 × 7 উত্তর আসবে, মানে উত্তর হবে 4 সাথে 28। এইবার দেখো আমি ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি কি করছিলাম, যে কর্ণ বরাবর মাঝখানে কেটে উপরের গুলার মান আছে, নিচের গুলার নাই, নিচের গুলা 0। আবার নিম্নতে কি করছিলাম, নিচের গুলা আছে উপরের গুলা নাই। আর দেখো তো এই কর্ণ ম্যাট্রিক্সটা দেখো তো, দেখে মনে হচ্ছে না যে এইখানে শুধু কর্ণটাই আছে, উপরেও নাই নিচেও নাই, তাই না? দেখো এইটার মানও বের করতে দিলে কিন্তু আমি বলবো প্রধান কর্ণের উপাদানগুলার গুণফলই হচ্ছে আমার উত্তর। উত্তর হচ্ছে 4 × 8। তাহলে আমরা 3টা ম্যাট্রিক্স পাইছি কিন্তু এখানে ভাইয়া পুরা। একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে কর্ণের সাপেক্ষে 2টা ম্যাট্রিক্স, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার উপরের দিকে থাকবে, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার নিচের দিকে থাকবে। 3টারই মান কিভাবে বের হবে? 3টারই মান হবে মাঝখানে যেই কর্ণটা আছে এটার মানগুলা গুণ করে দাও, গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। সবাইকে বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো? তুমি কি খেয়াল করছো ম্যাট্রিক্সে প্রধান কর্ণটা খুব জরুরি, ম্যাট্রিক্সে প্রধান কর্ণটা খুব জরুরি। এইবার ভাইয়া তোমাকে এখানে একটু 3টা বেসিক লিখে দিব। একটা হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলোর, হ্যাঁ প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল, গুণফল এইটাকে বলে মুখ্য পদ। অর্থাৎ এই ম্যাট্রিক্সের মুখ্য পদ হচ্ছে 8। প্রধান কর্ণের উপাদান অনেক জরুরি, তো এইটার গুণফলটা আমাদের বারবার লাগে, তো এই গুণফলটাকে আমরা ছোট করে বলি মুখ্য পদ। এবার প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল এইটাকে বলে ট্রেস। ট্রেস, TRACE, ট্রেস। ট্রেস হচ্ছে যোগফল, তার মানে 1 4 2 যোগফল, 4 2 6 আর যোগ করলে 1 যোগ করলে 7। আরেকটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি কর্ণ বা গৌণ কর্ণ। গৌণ কর্ণ কোনটা রে বাবা? আবার গৌণ কর্ণ কোনটা? ওই যে একটা বর্গের 2টা কর্ণ থাকে না, তো যেটা আমরা সবসময় হিসাব করতেছি এটা হচ্ছে প্রধান কর্ণ, আর যেটা আরেকটা যেটা এটা হচ্ছে তোমার গৌণ কর্ণ। তো গৌণ কর্ণের যে উপাদানগুলা তার গুণফল গুণফল এইটাকে আমরা বলি মাধ্যমিক পদ। মাধ্যমিক পদ, ওইটা হচ্ছে মুখ্য পদ, এটা হচ্ছে মাধ্যমিক পদ। যেমন এইখানে মাধ্যমিক পদের গুণফল কত? 0। 0 × 4 × 0 মানে উত্তর হচ্ছে 0। তাহলে মোট 3টা বেসিক এখানে আসবে। একটা হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফল মুখ্য পদ, একটা হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল এটা হচ্ছে ট্রেস, একটা হচ্ছে সেকেন্ডারি কর্ণ বা গৌণ কর্ণ মানে হচ্ছে এই যে এইটার উপাদানগুলোর গুণফল, এটা হচ্ছে মাধ্যমিক পদ। ডিরেক্টলি জিজ্ঞেস করবে একটা ম্যাট্রিক্স দিয়ে এটার মাধ্যমিক পদ কত, এটার মুখ্য পদ কত, অথবা এটা ট্রেস কত, যে কোনো একটা জিজ্ঞেস করবে। কেমন? আচ্ছা এটা গেল। এইবার আমরা আসো একটু কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু বের করার চেষ্টা করি। দেখি তো কর্ণ ম্যাট্রিক্স এর সংজ্ঞাটা হচ্ছে, দেখো এইরকম। দেখো কি কোয়েশ্চেন আসছে, দেখো aij = 0 যখন i ≠ j তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স বলবো, কারণ কর্ণ ম্যাট্রিক্সে কর্ণ ছাড়া সবগুলাই তো 0, তাই না বলো?
তো কর্ণ ম্যাট্রিক্সের কর্ণগুলা দেখতে কিরকম, A11, A22, A33, তাই না? এই তিনটা ছাড়া বাকি সবই তো জিরো। তাহলে আমি বলতে পারি যে কর্ণ ম্যাট্রিক্সের জন্য আমার এ আই জে যেগুলাতে তোমার হচ্ছে আই আর জে নট ইকুয়াল টু, সেগুলা সব জিরো হবে, রাইট? দেখো ওই যে উপরে লেখা আছে এ আই জে সমান সমান জিরো, আই নট ইকুয়াল টু জে, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কেমন? এখন শোনো, তোমার যদি একটা কর্ণ ম্যাট্রিক্স দেখতে এরকম হয় 0 0 0 0 0 0, আমি যদি এই কর্ণের উপাদানগুলা সেম সেম লিখে দিই, সেম সেম, মনে করো এই কর্ণের উপাদান হচ্ছে 4 4 4, বাকিগুলা 0, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না বলো? কিন্তু এটা একটা স্পেশালিটি আছে, এটা কর্ণের উপাদানগুলো আবার সেম সেম। এইটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স তার মানে স্কেলার ম্যাট্রিক্স একটা বিশেষ টাইপের কর্ণ ম্যাট্রিক্স যার কর্ণের উপাদানগুলো সেম সেম। তাহলে এটা সংজ্ঞা দেখতে কেমন হবে? এটা সংজ্ঞা দেখতে কেমন হবে আমি তোমাকে দেখাই, পরের পাতায় যাই। এই যে দেখো দেখতে এরকম 4 4 4, সবই সেম, বাকিগুলো জিরো। এটা কি কর্ণ ম্যাট্রিক্স না? অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু এটার আবার উপাদানগুলো আবার সেম সেম। তো এটার মানে নামটা আমি নতুন করে দিব স্কেলার ম্যাট্রিক্স। তো এটার সংজ্ঞাটা কেমন হবে? এটার সংজ্ঞাটা হবে এ আই জে সমান সমান 0 যখন আই নট ইকুয়াল টু জে। তার মানে এই যে 1 1 2 2 আর 3 3 ছাড়া বাকি যেই বিন্দুগুলো আছে সেগুলো আমার 0 0 হবে। সাথে আরেকটা শর্ত অ্যাড হবে, সেটা হচ্ছে এ আই জে সমান সমান 4 হবে যখন আই ইকুয়াল টু জে হবে। বুঝছো? মানে A11, A22, A33 এগুলা সব কি 4, মানে আই ইকুয়াল টু জে যখন হবে তখন এ আই জের মান 4। এখন এটা তো 4 না হয়ে অন্য কিছু হইতে পারে, এটা 4 না হয়ে সব 3 3 3 হইতে পারে, 2 2 2 হইতে পারে, 9 9 9 হইতে পারে, পারে না বলো? পি 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 হইতে পারে, সেম সেম হবে আর কি। তো এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আমি এই 4-এর জায়গায় এটাকে 4 লিখবো না, এটাকে আমি লিখবো হচ্ছে পি, লিখবো পি, মানে যে কোনো একটা র্যান্ডম নাম্বার হইতে পারে, পি পি পি, কিউ কিউ কিউ, সেম সেম হবে আর কি। তো এটা থেকে প্রশ্ন কি আসছে দেখো, এই যে এইটা দেখো, এটা বোঝো কিনা? যে ম্যাট্রিক্সের উপাদানগুলো এ আই জে, যে ম্যাট্রিক্সের উপাদানগুলো এ আই জে, যেখানে এ আই জে এর মান 0 যখন আই নট ইকুয়াল টু জে, তার মানে ওই যে কর্ণ ছাড়া বাদ বাকিগুলা সব 0, কর্ণ ছাড়া বাদ বাকিগুলা সব 0, কিন্তু কর্ণের মানগুলো হচ্ছে পি পি পি, মানে কি যে আই ইকুয়াল টু জে হইলে, মানে A11, A22, A33 এগুলো সব পি পি পি, সেম সেম সেম। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। কেমন? আচ্ছা এখন শোনো, তো আমি এইটা দেখতে কিরকম আসছি, এই পি 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 বাকিগুলো হচ্ছে 0 0 0। যদি এই পি এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে দেখতে কেমন হবে? এটা তাহলে দেখতে হবে এরকম 1 1 1 0 0 0, বাকি সব 0। এইটাকে আমরা আলাদা করে নাম দিছি অভেদ ম্যাট্রিক্স। অভেদ, এই যে এটা বি নাম্বারটা অভেদ ম্যাট্রিক্স। অভেদ কথাটার মানে কি? যে কাউকে ভেদ করে না, যে কাউকে চেঞ্জ করে না। তো এই ম্যাট্রিক্সের মান কিন্তু 1। এই ম্যাট্রিক্স তুমি যদি অন্য কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ দাও তাহলে সে তাকে চেঞ্জ করবে না। মানে আমি যদি এই ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ দেই 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সকে যদি গুণ দেই উত্তর হবে 1 2 3 4 5 6 7 8 9, চেঞ্জ হবে না। এই জন্য আমরা এই ম্যাট্রিক্সকে বলি অভেদ ম্যাট্রিক্স। তো অভেদ ম্যাট্রিক্স কি একটা স্কেলার ম্যাট্রিক্স না? হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স। এটা বিশেষ টাইপের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি একটা কর্ণ ম্যাট্রিক্স না? হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্স, বিশেষ টাইপের কর্ণ ম্যাট্রিক্স। তো অভেদ ম্যাট্রিক্স হচ্ছে সবচেয়ে স্পেশাল। কেমন? তো আমরা অভেদ শিখছি, আমরা স্কেলার শিখছি, কলাম ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স তো আমরা আগে থেকেই পারি। তো অভেদ ম্যাট্রিক্সের তাহলে তোমার এই সংজ্ঞাটা কেমন হবে? এই সংজ্ঞাতে পি এর জায়গায় শুধু 1 হবে। অভেদ ম্যাট্রিক্সে পি এর জায়গায় শুধু 1 হবে। আসো তো আমরা এই যে পরের পাতাতে, পরের স্লাইডে অভেদ ম্যাট্রিক্সের, এটাকে ইংরেজিতে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখান থেকে কিন্তু এটার একটা প্রতীকও বের হয়। প্রতীক, এটার প্রতীক হচ্ছে আই, এটার প্রতীক হচ্ছে আই, আইডেন্টিটি আই, অভেদ ম্যাট্রিক্স। এটার মান কত? 1। এই যে এটা হচ্ছে অভেদ ম্যাট্রিক্সের সংজ্ঞা। বলো সবাই এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝতে পারলে তাহলে আমরা সামনের পড়াতে আগাবো। এই পর্যন্ত বুঝছো কিনা? তাহলে আমরা সামনের পড়াতে আগাবো। অত কঠিন না কিন্তু, না? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও।
তাহলে আমরা অভেদ ম্যাট্রিক্স নিয়ে একটু কথাবার্তা বলবো। অভেদ ম্যাট্রিক্স খুব জরুরি। শোনো, আমাদের বইতে অভেদ ম্যাট্রিক্স দুই ধরনের আছে। একটা হচ্ছে যেটাকে আমরা বলি I2 মানে 2 মাত্রার অভেদ ম্যাট্রিক্স, মানে যেই অভেদ ম্যাট্রিক্সের রো 2টা কলামও 2টা তাকে আমরা বলি I2, কেমন? আর আরেকটা অভেদ ম্যাট্রিক্স আছে যেটাকে আমরা বলি I3 মানে যার রো কলাম 3টা করে, এটাকে আমরা বলি I3। এখন ঝটপট করে বলে ফেলো তো, রাইট, হ্যাঁ এই তো চমৎকার, ঝটপট করে বলে ফেলো তো এই I2 এর মুখ্যপদ কত এবং ট্রেস কত? এই I2 এর মুখ্যপদ কত এবং ট্রেস কত? এবং এই I3 এর মুখ্যপদ কত, ট্রেস কত? বলো। I2 এর মুখ্যপদ হচ্ছে 1 into 1, আর ট্রেস কত? 2, কারণ ট্রেস হচ্ছে যোগফল। আর এই I3 এর মুখ্যপদ কত? এটারও 1, ট্রেস কত? 3। এগুলো ডিরেক্টলি আসে, কেমন? এগুলো পারতে হবে। তা আমরা মুখ্যপদ শিখলাম, ট্রেস শিখলাম, অভেদ ম্যাট্রিক্স আমরা এটা অ্যাপ্লাই করলাম। আমাদের অভেদ ম্যাট্রিক্সের কিছু ম্যাথ আমরা এখন দেখব। অভেদ ম্যাট্রিক্সের ম্যাথ এই যে, এটা দেখতে কিন্তু একটু ভেজেল্লা আছে, তো বলছে এইটা এ হলে এ কিউব কত? হ্যাঁ, এই ভালো কথা, এই এ কিউব মানে কিন্তু এই পুরাটাকে ধরে কিউব করে দেয়া যাবে না। এ কিউব মানে কিন্তু হচ্ছে এটাকে এভাবে বের করতে হয়, প্রথমে এ ইন্টু এ করে আগে এ স্কোয়ার বের করতে হয়, তারপরে এ স্কোয়ারের সাথে এ গুণ করে এ কিউব বের করতে হয়। এটা হচ্ছে এ কিউব বের করার নিয়ম। এখন আমরা প্রথমে রেগুলার নিয়মে আগে এটার এ কিউব বের করব, তারপরে আমরা দেখব এ যে একটা অভেদ ম্যাট্রিক্সের মতো দেখতে লাগে। দেখো তো, এটা একটা অভেদ ম্যাট্রিক্সের মতো লাগে না? যদি 4 এর বদলে 1 হইতো তাহলে অভেদ হয়ে যাইতো না? যাইতো। কিন্তু এইটার জন্য কোনো শর্ট ট্রিক অ্যাপ্লাই করা যায় কিনা এটা আমরা পরে দেখব। আগে আসো আমরা রেগুলার ওয়েতে এ কিউবটা বাইর করি। শোনো, প্রথম কাজ, তুমি এটাকে অভেদ ম্যাট্রিক্স বানাবা, এটাকে 4 কমন নিবা। দেখো 4 যখনই কমন নিবা তখন কিন্তু এটা হয়ে যাবে 1 1 0 0। এখন কিন্তু আবার এটা বলা যাবে না যে ভাইয়া এটার মান তো 1, তাহলে লেখেন 4 ইন্টু 1, লিখে ফেলেন, লেখেন, তারপর এটাকে কিউব করে দেন। এটা কিন্তু বলা যাবে না, কারণ তুমি মান বের করতেছো না। তুমি যেটা বের করবা এটা কিন্তু একটা ম্যাট্রিক্স হবে, তো ম্যাট্রিক্সের চেহারা রাখতে হবে, মান বানানো যাবে না, কেমন? এটাকে ভাইয়া মুছে দিই। এইবার শোনো, আমরা এটার সাথে আবার এটাকে গুণ দিব, তাইলেই তো এ ইন্টু এ হবে, তাই না? বলো, তাইলেই তো এ ইন্টু এ হবে। গুণ দেই, দাঁড়াও, এই বলো, এর সাথে এ গুণ দিলে এ স্কোয়ার হবে। এই 4 4 গুণ দিলে 16 লেখা যায় না? যাই তো। আর এই যে অভেদ ম্যাট্রিক্স, এটার সাথে আরেকটা অভেদ ম্যাট্রিক্স গুণ দিব, মনে আছে? অভেদ ম্যাট্রিক্স কাউকে গুণ করার পর চেঞ্জ করে না, সে আগের মতোই থাকে। তার মানে এই দুইটাকে গুণ দিলে কিন্তু এইটাই আবার ফেরত আসবে। তা আমি মনে আছে বলছিলাম, এটা একটা প্রতীক বলছিলাম, এটাকে আমরা বলছিলাম আই, তাহলে এটাকে আমরা বলতে পারি আই। তাহলে আই আর আই গুণ দিলে কি হবে? আই হবে। এটা হবে 16 ইন্টু আই, মানে ওই ম্যাট্রিক্সটাই। এইবার আমরা এটার সাথে আবার এটাকে গুণ দিব, কারণ মানে কিউব বানাইতে চাচ্ছি আমরা। আবার গুণ দিই 4 ইন্টু আই, এই যে এটাই তো 4i, রাইট? আবার গুণ দিচ্ছি, তাহলে আবার দেখো তো 4 16 64 ইন্টু আই। এখন দেখো আমরা আই এর ফরমেশনটা বসাবো। আইটা কি ছিল? আইটা ছিল 1 0 0 1। এখন আমরা এই 64কে ভিতরে গুণ করে দিব, 64কে আমরা ভিতরে গুণ করবো। গুণ করলে কত হবে দেখো তো? 64 0 0 64। তার মানে অ্যান্সার হইছে এইটার জন্য এ কিউব হইছে এইটা। দেখো একটু আগে ভাইয়া যখন স্কোয়ার করছিলাম, মনে আছে 16 ইন্টু আই বের হয়েছিল? স্কোয়ার যখন করছিলাম 16 ইন্টু আই বের হয়েছিল। আমরা কিন্তু এটাকে লিখতে পারতাম, স্কোয়ারটাকে লিখতে পারতাম 16 ইন্টু 1 1 0 0। আমরা কিন্তু চাইলে স্কোয়ার ভ্যালুটা এভাবে বের করতে পারতাম 16 0 0 16। তার মানে এটা হচ্ছে এ স্কোয়ারের মান আর এটা হচ্ছে এ কিউবের মান। এইবার আমরা শর্টকাট দিতে পারবো। দেখো কোনো একটা ম্যাট্রিক্স যদি স্কেলার ম্যাট্রিক্স হয়, এটা কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, তাইলে এটার যদি স্কোয়ার করতে বলে ভেতরের সংখ্যাগুলোকে স্কোয়ার করে দিলেই হয়ে যাবে।
দেখো উত্তর আসছে। এটাকে যদি কিউব করতে বলে ভেতরের সংখ্যাগুলোকে কিউব করলেই হয়ে যাবে। কেমন? তাহলে 4 কিউব 64। ঠিক আছে, এখন মনে হচ্ছে মেডিকেলের তুলনায় ভার্সিটি সহজ। আচ্ছা হ্যাঁ, ম্যাথ তোমরা তো ম্যাথ অনেক ভালো পারো, এই জন্য তোমাদের কাছে সহজ লাগতেছে, ম্যাথ ভালো পারো দেখি সহজ লাগতেছে। আচ্ছা এখানে শোনো, একটা জিনিস আমি ভাইয়া বলে দিই তোমাকে, এখানে কিন্তু একটা আয়ের যমজ ভাইও থাকতে পারে। যেমন দেখো এটা কিন্তু আয়ের যমজ ভাইয়ের মতো লাগে। দেখো তুমি যদি এটা 4 কমন নাও, এটা কিন্তু 1100 হবে না, রাইট? এটা 0110 হবে, এটা কিন্তু আয়ের যমজ ভাই। কেমন? তা আমরা এটা আয়ের যমজ ভাই নিয়ে একটু শিখবো এখন। একটু দেখো, এটা হচ্ছে আই, এটার মান কত? যে ভাই এটার মান হচ্ছে 1, এটার মান কিন্তু 1, রাইট? তাই এটা হচ্ছে আয়ের যমজ ভাই। দেখো এটাকে আমরা আয়ের মাথাটা বার দেই, বার, এটা হচ্ছে আয়ের যমজ ভাই। কি এটা? এটা হচ্ছে 0011। এটার মান যদি আমরা বাইর করি, এটার মান কত হবে দেখো তো? 0 × 0 -1 × 1, তার মানে উত্তর হচ্ছে -1 যদি এটার মান বের করি আর কি। তার মানে আয়ের যে মান আর আয়ের যমজ ভাইয়ের যে মান, এটা কিন্তু +1 আর -1 এরকম, রাইট? এখন এটা তোমাকে ভাইয়া কেন শিখাইলাম শোনো, এটা একটা মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে আমরা যখন আয়ের সাথে আই গুণ দেই তখন আই বেরোয়, কিন্তু আমরা যখন আয়ের যমজ ভাইয়ের সাথে আয়ের যমজ ভাইকেই গুণ দিব তখনও আই বেরোবে। তুমি বাসায় বসে এইটাকে নিজেকে দিয়েই নিজেকে গুণ করে দেখতে পারো, এটার গুণফলটা আই হবে, গুণ করে দেখতে পারো। আজকে আমরা গুণ শিখবো না, আমরা গুণ শিখবো ম্যাট্রিক্সের দ্বিতীয় অংশে। তোমার যদি কলেজে গুণ যদি মনে থেকে থাকে, তুমি চাইলে গুণ করে দেখতে পারো, এটা গুণ করলে আই ফেরত আসবে, আয়ের যমজ ভাই ফেরত আসবে না। তো এই জিনিসটাকে আমরা শর্টকাট দিয়ে মনে রাখতে পারি, এইভাবে মনে রাখতে পারি। তুমি দেখো মাইনাস মানে আই টু দি পাওয়ার বার যেটা, এটার মান -1 না? হ্যাঁ, আমরা কি -1কে -1 দিয়ে গুণ করলে, বা আমরা বলতে পারি -1কে স্কোয়ার করলে 1 হয় না? আর 1 কার মান? আই এর মান। আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি, যে তাইলে আমরা বলতে পারি যে বাবা আয়ের যমজ ভাইয়ের যদি স্কোয়ার করি তাহলে আই ফেরত আসবে, যমজ ভাই আসবে না। আবার আয়ের যমজ ভাইকে যদি আমি কিউব করি, তাইলে আবার আয়ের যমজ ভাই ফেরত আসবে, কারণ -1 টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু -1। তুমি যদি এইটাকে যদি 3 বার গুণ করো না, এটা আবার ফেরত আসবে। এতটুকু যদি বোঝো তাইলে তুমি এটা পারবা। দেখো তাইলে তুমি এটা পারবা। বলো, আগে বলো, এইটা দিয়ে বলছে এ কিউব কত? আমি যখন এখান থেকে 4 কমন নিব, তখন এইটাকে কিন্তু আমি লিখতে পারবো, এটা হচ্ছে আই বার, লিখতে পারবো না? পারবো। কিন্তু এবার আমি এটাকে কিউব করব। আমি জানি এখন কিভাবে কিউব করতে হয়। এই 4-এর কিউব করো 64, এই 4-এর কিউব করলে 64, আর এই আই বারের কিউব করলে কি হবে? আই বারই ফেরত আসবে, এটা আমরা জানি, কারণ -1কে কিউব করলে -1ই হয়, তো আই বার। বুঝছো তো? তো এরপরে আমরা এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখব। আই বার মানে কি? 0 1 1 0, এইবার গুণ করে দিব 0 64 64 0। যে ভাইয়া আপনি কষ্ট করলেন কেন? আপনি তো একটু আগেই বললেন কিউব করলে হয়ে যায়, আরে বাবারে, আমি যে বলছি কিউব করলে হয়ে যায়, ওটা তো স্কেলার ম্যাট্রিক্স। ওটা স্কেলার ম্যাট্রিক্স না? এটা কি স্কেলার ম্যাট্রিক্স? না, এটা স্কেলার ম্যাট্রিক্স না। 4 কমন নিলে দেখা যাচ্ছে তো, এটা তো প্রধান কর্ণে 0। আমার স্কেলার কি হয়? প্রধান কর্ণের ভ্যালুই থাকে, তাই না? এটা তো একটা ভ্যাজেল্লা ম্যাট্রিক্স, তো এটাকে আমরা সিস্টেম করে করতেছি। যে ভাই তারপরও তো কিউব করলে হয়ে যাচ্ছে, মিলতো। কিউব করলে মিলতো, পাওয়ার 4 করলে মিলতো না। দেখাই তোমাকে। তুমি এইটা থেকে যদি 4 কমন নাও, তাহলে দেখতে কেমন হয়? 4 কমন নিলে এটা হয়ে যায় আই বার। এখন যদি তুমি পাওয়ার 4 করো, এ টু দি পাওয়ার 4 যদি করো, বলো আই এর যমজ ভাই মানে -1, এইটার পাওয়ার যদি 4 করি তাহলে কি -1 হবে না +1 হবে? অবশ্যই +1 হবে। তার মানে আমি যখন এটার পাওয়ার 4 করব, 4 টু দি পাওয়ার 4, এইটা হবে তোমার 256। 4-এর পাওয়ার 4, এটা 256। কিন্তু আই এর বার, এটার পাওয়ার 4 মানে আই নিজে, এটার মানে আই কি? নিজে। তার মানে আমি যখন এখন ম্যাট্রিক্সটা বসাবো, তখন আমার ম্যাট্রিক্সটা বসাইতে হবে এইটা।
তার মানে আমার উত্তর হবে 256 0 0 256। তার মানে আমার উত্তরের ফরমেশন চেঞ্জ হয়ে গেছে। তো এইটার জন্য এটা এইভাবে চিন্তা করতে হবে। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? তাহলে এই ধরনের ম্যাট্রিক্স দিয়ে তোমাকে পাওয়ার স্কোয়ার, পাওয়ার কিউব, পাওয়ার 4 এইভাবে জিজ্ঞেস করতে পারে। যদি বোঝো তাহলে আমাকে একটু বলো তো দেখি এইটার মান কত হবে বলো তো। এটা যদি এ হয় তাহলে বলো এ কিউব কত, আর এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার কত। এই দুইটা আমাকে বের করে বলো। ম্যাট্রিক্স ফরম্যাটটা বলবা, দেখি কে আগে পারে। A2002 যদি হয় তাহলে এ কিউব কত, আর A0330 হলে এ স্কোয়ার কত। তাড়াতাড়ি কমেন্ট করে লিখে ফেলো উত্তরটা। সুন্দর, জারিনে সবার আগে আসছে, চমৎকার। এরপরে কার আসছে দেখি। A⁴ আবার বলবো, সামিরা। হ্যাঁ, জারিনের পরেরটাও আসছে, সুন্দর। আশমিনের আসছে। হ্যাঁ, সামিরাটা আমি বলে দেই একটু, বাকিরা করতে থাকো। সামিরা দেখো, তুমি যখন পাওয়ার 4 করবা, এটা তো আই বার, রাইট? তুমি যখন 4 কমন নিবা আই বার না, আই বারের মান কত? -1। এটা তো -1। এটাকে যদি আমি পাওয়ার 4 দেই তাহলে অবশ্যই -1 এর পাওয়ার 4 করলে +1 হয়ে যায়। তাহলে এটা আই বারটা আই এ কনভার্ট হয়ে যাবে। আর 4 এর পাওয়ার 4 তো তুমি ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে করতে পারবা। 4 4 16, 4 4 16, 16 বর্গ 256। তো তারপরে তুমি এটাকে গুণ করে দিলা, ডান। ঠিক একইভাবে সামিরা দেখো, তুমি এটাও বুঝবা। এখান থেকে দেখো, আমি যদি 3 কমন নেই, 3 কমন নিলে এটা কত হবে? 0 1 1 0। এইটাকে যদি স্কোয়ার করি তাহলে কি 3 এর বর্গ কত? 9। আর এই ঘোড়ার ডিমের বর্গ কত? এটা কি আই নাকি আই এর বার? এটা আই এর বার, তাহলে এটা বর্গ করলে কি হবে? আই ফেরত আসবে, তাহলে এটা হবে 1 1 0 0। তাহলে আমরা এইবার যদি গুণ করি উত্তর হবে 9 0 0 9। কেমন? সুন্দর। আশমিনের আসছে, সাকিবার আসছে, মাহিয়ার আসছে, চমৎকার। তাইলে আমরা এই টপিকটা শেষ করছি, আমাদের এই টপিক ডান। আমরা এইবার যাব আগের স্লাইডের কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এখন মান নির্ণয় শিখব। মান নির্ণয়, আসো আমরা একটু মান নির্ণয় শিখি আগের স্লাইডের কনসেপ্ট কাজে লাগায়। দেখো এটা বোঝো কিনা। এই যে একটু আগে আমরা স্লাইডে শিখছিলাম যে একটা ম্যাট্রিক্স হচ্ছে, মনে করো 4 4 0 0। হ্যাঁ, আসলে আমরা এই ম্যাট্রিক্সের মান বের করি। ম্যাট্রিক্সের মান বের করলে না এইভাবে লিখে, এইভাবে, এই যে এইটাকে বলে ম্যাট্রিক্সের মান। ডিইটি মানে ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্সের মান বের করব, কিভাবে বের করব? দেখো, আমরা বলবো 4 4 16 0 0, তার মানে উত্তর হচ্ছে 16। হ্যাঁ, উত্তর হচ্ছে 16। এখন আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এইভাবে না লিখে আমি যদি এইভাবে লিখি, এইভাবেও তো লিখতে পারি, পারি না? আমি যে 4 কমন নিয়েছি এইভাবেও তো লিখতে পারি। তো এখন যদি আমি এই ফরম্যাটটার ডিটারমিনেন্ট বের করি, এই ফরম্যাটের ডিটারমিনেন্ট, এখন তুমি যদি বলো যে ভাইয়া এটার যদি মান বের করি তাহলে এতটুকুর মান বের করলেই তো চলে, পাশে তো 4 আছেই, তাহলে 4 লিখবো আর এতটুকুর মান বের করবো 1, উত্তর তো 4 আসে। দেখো উত্তর কি মিলছে? উত্তর মিলছে? মিলে নাই, কিন্তু আমাদের ভুল হয়েছে। আমাদের ভুল হয়েছে। কেন ভুল হয়েছে শোনো, কারণ যখন তুমি পুরাটার ডিটারমিনেন্ট বের করবা তখন তোমাকে এইভাবে লিখতে হবে। দেখো এইভাবে লিখতে হবে, এইভাবে 4 × 1 1 0 0 এইভাবে লিখতে হবে। দেখো এই 4টা ডিটারমিনেন্টের ভেতরে, এই 4টা ডিটারমিনেন্টের ভেতরে, এটাকে যখন বাইরে আনবা তখন তাকে 4 হিসেবে আনা যাবে না, এটাকে বাইরে আনতে হবে এইভাবে, এইভাবে আনতে হবে। লিখতে হবে 4 টু দি পাওয়ার মাত্রা ইনটু ডিটারমিনেন্ট অফ ওই ম্যাট্রিক্স। মানে ডিটারমিনেন্টের মধ্যে যখন তোমার কোনো সংখ্যা থাকবে কমন আকারে, সেই সংখ্যাটাকে বাইরে আনতে গেলে
সেই সংখ্যার মাথায় পাওয়ার হিসেবে মাত্রা বসাইতে হবে। যে ভাইয়া মাত্রাটা আবার কি? দেখো তো এই ম্যাট্রিক্সটা কি একটা 2 ইন্টু 2 মাত্রার না, 2 রো 2 কলাম, এইটাকে আমরা বলি 2 মাত্রার ম্যাট্রিক্স। 2 ইন্টু 2 কে আমরা বলি 2 মাত্রার ম্যাট্রিক্স। তাহলে এইটার উত্তর হবে 4 টু দি পাওয়ার মাত্রা মানে স্কোয়ার, আর এই ম্যাট্রিক্সের মান বের করবা, এটার মান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 16। কথাটা কি বুঝতে পারছো? যে ভাইয়া আমি এইভাবে করবোই না, আমি এটাকে ভিতরে গুণ দিয়ে তারপরে করতে পারো, ফাইন, কোনো সমস্যা নেই। তুমি চাইলে 4 ভিতরে গুণ দিয়েও মানটা বের করতে পারো, সমস্যা নেই। কিন্তু যদি কোনো সময় সংখ্যাটা ম্যাট্রিক্সের আগে এরকম গুণ আকারে থাকে, কমন আকারে থাকে, তার যদি ডিটারমিনেন্ট বের করতে দেয়, তাহলে ডিটারমিনেন্টের বাইরে যখন তুমি এটাকে আনবা, এটার মাথায় পাওয়ার হিসেবে ওই ম্যাট্রিক্সের মাত্রাটা বসায় দিতে হবে। এখন এটা কেন দরকার? কারণ আমাদের পরীক্ষার প্রশ্ন এই ফরম্যাটেই থাকবে। দেখাই তোমাকে, দাঁড়াও। এই যে দেখো বলছে কি, কোয়েশ্চেনে দেখো, এ যদি একটা 2 ইন্টু 2 মাত্রার ম্যাট্রিক্স হয়, 2 ইন্টু 2, এবং এর মান যদি 5 হয়, তার মানে বলে দিছে যে বাবা ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 5, এটা বলে দিছে। তবে 4 এ ম্যাট্রিক্সের মান বের করো। মানে 4 এ ম্যাট্রিক্সের মান মানে কি? মানে ডিটারমিনেন্ট অফ 4a এটার মান বের করো। তাহলে কিভাবে করবা? এই 4 কে আগে ডিটারমিনেন্টের বাইরে আনতে হবে। কিভাবে আনবা? এইভাবে লিখতে হবে 4 টু দি পাওয়ার স্কোয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ এ। এই স্কোয়ার কই থেকে আসলো? এটা যে 2 ইন্টু 2 মাত্রার ম্যাট্রিক্স, এই জন্য মাথায় স্কোয়ার আসছে। তাহলে উত্তর হচ্ছে 16 ইন্টু 5 মানে 80। 5 কই থেকে আসছে? ওই যে দেয়া আছে। এটা কি বুঝছো? সাথে ভাইয়া আরেকটা কথা বলে দেই, শোনো, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স মনে করো এ, এইটার মান যদি 5 হয়, এটার মান যদি 5 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যদি বের করি, ইনভার্স ম্যাট্রিক্স, অবশ্যই তার মান হবে 1/5। এটা ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা। যে কোনো ম্যাট্রিক্সের মান যদি 30 হয়, তার ইনভার্স ম্যাট্রিক্সের মান হবে 1/30। এটা ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা। এটা আমরা একটু পরে দেখব, আমাদের ইনভার্স ম্যাট্রিক্স শুরু হলে আমরা দেখব। এটা মাথার মধ্যে রাখো, ডিটারমিনেন্ট অফ এ যদি এত হয়, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স হবে 1/অত, কেমন? তো এটা গেল। আমরা একটু এই অঙ্কটায় আসি। এ যদি 2 ইন্টু 2 মাত্রার ম্যাট্রিক্স না হয়ে 3 ইন্টু 3 মাত্রার ম্যাট্রিক্স হইতো, তাইলে 4 এর মান কত হইতো? মানে বুঝছো ভাইয়া কি বলছি? মানে বলছি যে ডিটারমিনেন্ট অফ এ আগের অঙ্কে মনে আছে 5 দেয়া ছিল, 5 দেয়া ছিল। তো এখন তোমাকে বলছে ডিটারমিনেন্ট অফ 4 এ বের করতে, কিন্তু বলে দিছে এ 2 ইন্টু 2 না, এ কত? এ হচ্ছে 3 ইন্টু 3। তাহলে তুমি যখন 4 কে বাইরে আনবা, তখন কি 4 স্কোয়ার করবা? না, তুমি 4 কিউব করবা ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তার মানে 4 কিউবের মান হচ্ছে 64, আর ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 5। তাহলে উত্তর হচ্ছে 320। বোঝা যাচ্ছে? 320 সোজা। কিন্তু এটা গেল। এইবার আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2019-20 একটা প্রশ্ন করব। কি প্রশ্ন আসছে দেখো। এই ম্যাট্রিক্সটা দিয়ে দিছে, এখন ডিটারমিনেন্ট অফ এ তোমাকে কষ্ট করে আগে বের করে নিতে হবে, তারপরে সেখান থেকে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স বের করতে হবে। তার মানে অঙ্কটা 2 স্টেপের ম্যাথ। তো আগে আসো আমরা ডিটারমিনেন্ট অফ এটা বের করি কষ্ট করে। ডিটারমিনেন্ট অফ এটা বের করি, আসো। কত হবে? 3 তিরিকে -9, মাইনাস মাইনাস 4 দোকানে -8, তার মানে মাইনাস আছে প্লাস, উত্তর হচ্ছে -1। তো এখন আমরা এবার অঙ্ক করব। ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স 1, তো এই 2 কে বাইরে আনতে হবে। 2 বাইরে আসলে কি হবে? এটা 2 ইন্টু 2 মাত্রার ম্যাট্রিক্স না, দেখো তো, 2 ইন্টু 2, তাহলে 2 টু দি পাওয়ার স্কোয়ার হবে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স 1। তো ডিটারমিনেন্ট অফ এর মান কত? -1। তাহলে এ ইনভার্সের মান কত হবে? -1ই হবে, কারণ -1 কে উল্টালে তো -1ই হয়। আর 2 স্কোয়ার মানে 4, তাহলে উত্তর হচ্ছে 4 ইন্টু -1 মানে -4। সোজা। ফার্স্টে একটা প্রশ্ন আসছিল, একটা 3 ইন্টু 3 মাত্রার ম্যাট্রিক্স ডি এর মান যদি 20 হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ 2d ইনভার্স 1 এর মান কত? 2d ইনভার্স 1, এইখানে খেয়াল করো, এই ইনভার্স -1 কিন্তু এখন 2 এরও পাওয়ার, d এরও পাওয়ার।
তাই না? -1 কিন্তু এখন 2 এরও পাওয়ার ডি এরও পাওয়ার। তার মানে আমার এই প্রশ্নটা যে এই 2টা যখন বাইরে আনবা তখন এটা কিন্তু 2 হিসেবে বাইরে আসবে না, হাফ হিসেবে বাইরে আসবে, তাই না? 2 ইনভার্স 1 না, 2 এর মাথা তো ইনভার্স, হাফ হিসেবে বাইরে আসবে। এবং এটা কত ইন্টু কত? 3 ইন্টু 3, তাহলে এটা হবে হাফ টু দি পাওয়ার 3 ইন্টু ডিটারমিনেন্ট অফ ডি ইনভার্স 1। তো হাফ টু দি পাওয়ার 3 মানে কত? 1/8। আর ডিটারমিনেন্ট অফ ডি ইনভার্স 1 মানে কি? ডি এর মান তো 20, তাহলে ডি ইনভার্স মানে 1/20, তাহলে 8 20 160, তার মানে 1/160, এটা হচ্ছে অ্যান্সার, 1/160, তাই না? এটা গেল। এইবার আমরা ম্যাট্রিক্সের গুণ শিখব। ম্যাট্রিক্সের গুণ, শোনো, তোমরা এটা পড়ছো যে কোনো একটা ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যখন C1 = R2 হয়, হলে গুণ সম্ভব, রাইট? তো এই জিনিসটাকে আমরা একটু ডাইনামিক করব। ডাইনামিক কিভাবে তোমাকে ভাইয়া বলি, শোনো, তোমাকে যেই দুইটা ম্যাট্রিক্স দিবে না, তুমি সেই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা আগে লিখবা। দেখো তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 1 2 3 4 এর মাত্রা, এটার মাত্রা হচ্ছে 2 × 2। আর এই 1 2 এর এটার মাত্রা কত? এটা হচ্ছে 2 × 1, রাইট? 2 × 1। তুমি যেই কাজটা করবা, তুমি দেখো ভাই এখানে আমার 4টা সংখ্যা লিখছি, 4টা সংখ্যা। তুমি দেখবা এটা একটা বাসা, এটা একটা বাসা, দুই বাসার কাছাকাছি মানগুলা সেম কিনা, কাছাকাছি মানগুলা সেম কিনা, সেম। দেখো এটাও 2, এটাও 2, সেম, তাহলে গুণ সম্ভব। এই দুই বাসার কাছাকাছি মান যে বললা না, এটাই কিন্তু C1 আর এটাই কিন্তু R2। তুমি যে C1 = R2 করো, এটা আসলে দুই বাসার কাছাকাছি মানগুলাই আসলে তো সমান কিনা, সেম, তাইলে গুণ সম্ভব। গুণ ফলের অ্যান্সারটা কি হবে? এই কাছাকাছি মানগুলাকে বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে ওগুলাকে পাশাপাশি লিখে দাও। মানে এই কাছাকাছি যে মানগুলো সেগুলো বাদ দিয়ে দাও, ওগুলা যাচাই করা শেষ, ওগুলা বাদ। এইবার দুই পাশের দুইটা ভ্যালু কাছাকাছি নিয়ে আসো, তার মানে উত্তর হচ্ছে 2 × 1, এটা হচ্ছে উত্তর। তাহলে আমাকে ভেবেচিন্তে বলো তো, মনে করো ভাইয়া তোমাকে বলছি প্রথমে এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 5 × 3, বি একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 3 × 5। বলো এবি সম্ভব কিনা? সম্ভব, কারণ কি দুই বাসার কাছাকাছিগুলো সেম আছে। এবি এর মাত্রা কি হবে? এবি যে সম্ভব, এ আর বি যে গুণ করবা, গুণ ফলটা একটা ম্যাট্রিক্স হবে না, সেই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? অবশ্যই সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে 5 × 5। তাহলে বলো তো এবি ম্যাট্রিক্সের উপাদান কয়টা হবে? 5 5 25টা। বুদ্ধি করে বলো তো, বুদ্ধি করে বলো তো, আমি যদি তোমাকে এবি সম্ভব কিনা জিজ্ঞেস না করে যদি বলতাম বি এ সম্ভব কিনা, তাহলে কি করতা? তাহলে তুমি বি আগে লিখতা, এ পরে লিখতা, কারণ তুমি জানো গুণফলের সময় ম্যাট্রিক্সে কোনটা আগে কোনটা পরে এটা ম্যাটার করে। তো বি আগে লিখবো, বি মানে কত? 3 × 5, আগে লিখো। এ পরে লিখো, এ কত? 5 × 3। তাহলে গুণ সম্ভব কিনা? সম্ভব। গুণফলটার উপাদান কি হবে? 3 × 3 হবে। তাহলে উপাদান কয়টা হবে? 9টা, তাই না? তাহলে এই বির উপাদান হচ্ছে তোমার 25টা, বি এর উপাদান হচ্ছে কয়টা? 9টা। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? চমৎকার। তাহলে আমরা এই যে, ও ভালো কথা, একটা জিনিস জিজ্ঞেস করব, দেখি পারো কিনা, বুদ্ধি করে বলবা। মনে করো এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 3 × 4। ভেবেচিন্তে বলো তো, আমি যদি এই এ কে ট্রান্সপোজ করি তাহলে রো গুলা কলাম হয়ে যাবে না, কলামগুলা রো হয়ে যাবে না? তাহলে এ ট্রান্সপোজ করলে তার মাত্রা কি হবে বলো তো? অবশ্যই 4 × 3 হবে না? হবে কিন্তু, রাইট? আরেকটা জিনিস, সেটা হচ্ছে মনে করো তোমাকে বললো দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করব। এই যোগ কখন সম্ভব? অবশ্যই দুইটা ম্যাট্রিক্স যোগ করার সময় ম্যাট্রিক্স দুইটার মাত্রা সেম থাকতে হবে, সেম না থাকলে যোগ সম্ভব না, তাই না? তাহলে মনে করো আমি তোমাকে বললাম এ আর বি এর যোগ সম্ভব, সম্ভব। তাহলে এ এর মাত্রা যদি 2 × 3 হয়, অবশ্যই বি এর মাত্রা কি হবে? 2 × 3 হবে, না? এটা তো যোগ সম্ভব না। তাহলে এ প্লাস বি এর মাত্রাও কি হবে? 2 × 3 হবে। অ্যান্সারটা একটা 2 × 3 হবে, রাইট? তাহলে আসো আমরা এই বেসিকটা অ্যাপ্লাই করে এই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করি। রাজশাহী ইউনিভার্সিটি 2015-16 এটা আসছে। দেখো কি লিখছে, বলছে যে যদি
এ একটা 2x5 মাত্রার ম্যাট্রিক্স হয় আর বি যদি একটা 5x2 মাত্রার ম্যাট্রিক্স হয়, তাহলে বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? বি এ ম্যাট্রিক্স, তাহলে বি আগে লিখতে হবে, বি আগে লেখো 5x2, এ পরে লেখো, এ কত 2x5, তাহলে বি এ ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? এই 2 চলে যাবে, থাকবে কত 5x5। উত্তর হচ্ছে বি। কে বলতে পারে এ বি এর মাত্রা কত হবে? এ বি এর মাত্রা, এ বি কি সম্ভব কিনা, এবং এ বি এর মাত্রা কত হবে? এ বি এর মাত্রা হবে 2x2, তখন তুমি এ আগে রাখবা, বি পরে নিবা। 2x5 আর 5x2 মাত্রা হবে কত? 2x2 হবে। আচ্ছা, এটা গেল। এইবার আসো আমরা একটু এইটার মধ্যে সাস্টের একটা প্রশ্ন ঢুকাই দিই। আসো, বলছে যে এ বি সি তিনটা দেয়া আছে, ওরা মাত্রা দিয়ে দেয় নাই, মাত্রা তোমাকে হিসাব করতে হবে। বলছে এ বি ব্র্যাকেট দিয়ে সি এর মান বের করো। এর মানে হচ্ছে আগে এ বি এর গুণফলটা করে নিতে হবে। তো আসো আগে আমরা এটাকে এইভাবে লিখি, এ বি আগে তারপরে সি। আগে এর মাত্রা বলো, এর মাত্রা কত? 2x2। বি এর মাত্রা কত? বি এর মাত্রা হচ্ছে 2x3, কারণ রো দুইটা কলাম তিনটা, তাহলে 2x3। তাহলে এইটার গুণ সম্ভব কিনা? সম্ভব। 2 আর 2 চলে যাবে, থাকবে কত? 2x3 থাকবে, রাইট? এইবার তার সাথে সি এর মাত্রা, সি কত? সি হচ্ছে 3x1, মানে তিনটারও একটা কলাম, তাহলে 3x1। তাহলে কাছাকাছিগুলা নাই হয়ে যাবে, থাকবে কি 2x1 থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2x1। কেমন? সবাইকে এটা বুঝছো? সবাইকে এটা ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা যাব। পরবর্তী প্রশ্ন এটা এই টাইপের সবচেয়ে টাফ ম্যাথ। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2020-21 এই প্রশ্নটা আসছিল। আসো আমরা দেখি এটা পারি কিনা। এটা পারলে আমাদের আজকের বেসিক সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা টাইপে ঢুকবো। আজকে আমরা দুইটা টাইপ দেখব। দেখো, যদি এ একটা 4x5 মাত্রার ম্যাট্রিক্স হয় আর বি যদি একটা 5x4 মাত্রার ম্যাট্রিক্স হয় এবং সি একটা 4x2 মাত্রার ম্যাট্রিক্স, তাহলে এটি প্লাস বি ইন্টু সি এর ম্যাট্রিক্সের মাত্রা কত? সেটা হচ্ছে, দেখো তো, এ যদি 4x5 হয় তাহলে এটা কি হবে? এটি অবশ্যই 5x4 হবে। তার সাথে বি কি? বিও 5x4, তাহলে এদের যোগফলটাও কি হবে? 5x4ই হবে, তাই তো? তার সাথে সি ম্যাট্রিক্স গুণ দিব, সি কত? 4x2। তাহলে কাছাকাছিগুলো মিল আছে কিনা? আছে। তার মানে আমার এটা গুণ সম্ভব। তাহলে উত্তর হচ্ছে 5x2। উত্তর হচ্ছে 5x2, অ্যান্সার হচ্ছে সি। তাইলে আমরা এটা কমপ্লিট করলাম। এরপরে আমরা একটু সহগুণক ম্যাট্রিক্সের ব্যাপারে একটু শিখব। সহগুণক বা কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ব্যাপারে শিখব। এটা তোমরা ছোটবেলা থেকেই করে আসতেছো এই ম্যাথগুলা। তো প্রথমে ভাইয়া একটু ডিটেইলে যাব, একদম বিস্তারিত, তারপরে আমরা সেখান থেকে আস্তে আস্তে শর্ট ট্রিক্সের দিকে যাব। হ্যাঁ, এটা খুব জরুরি কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ব্যাপারটা। সেটা হচ্ছে আমরা আগে 3x3 শিখবো, তারপর আমরা 2x2 শিখবো। শোনো, একটা ম্যাট্রিক্স মনে করো আছে 1 3 4, দেখো উপরে দেয়া আছে। তো তোমার এটার যে কোনো একটা মানের অনুরাশি জিজ্ঞেস করতে পারে। অনুরাশি মানে হচ্ছে ওই উপাদানের রো এবং কলামটা বাদ দিবা, বাদ বাকি যা থাকবে ওটাই হচ্ছে তার অনুরাশি। তাহলে এখানে একের অনুরাশি কিন্তু কোফ্যাক্টর না। অনুরাশি আর সহগুণক কিন্তু আলাদা জিনিস। একের অনুরাশি হচ্ছে 2 2 0 3। এটার একটা মান বেরোবে, মানটা বের করলে ওইটা অনুরাশি, মানে 3 দুগুণে 6 বিয়োগ 0, উত্তর হচ্ছে 6। এটা অনুরাশি হচ্ছে 6। কেমন? এখন যদি 3-এর অনুরাশি জিজ্ঞেস করে, তাহলে 3-এর রো আর 3-এর কলাম বাদ দিয়ে বাদবাকিটা মিলায় একটা নির্ণায়ক বানাইতে হবে। তাহলে 3-এর অনুরাশি হবে তোমার 3-এর রো 3-এর কলাম বাদ, এটা হবে 3 2 4 3, 3 2 4 3। তার মানে এটা একটা ক্যালকুলেশন করে এটার একটা অ্যান্সার আসবে। এটা অনুরাশি। এখন এই অনুরাশিগুলার আগে নিয়ম অনুযায়ী প্লাস বা মাইনাস বসাইলে সেটা হয়ে যায় সহগুণক। নিয়ম অনুযায়ী এই অনুরাশিগুলার আগে প্লাস বা মাইনাস বসাইলে সেটা হয়ে যায় সহগুণক। এখন নিয়মটা কি? নিয়ম হচ্ছে, দেখো, এই 1-এর যে অনুরাশিটা হবে তার আগে প্লাস বা মাইনাস বসাবা কিনা এটা ডিপেন্ড করে হচ্ছে এটার উপর। -1 টু দি পাওয়ার
সি প্লাস আর এর ওপর, মানে হচ্ছে তুমি যেই সংখ্যাটার অনুরাশি বের করতেছো ওই সংখ্যাটার রো এবং কলাম বের করে যোগ দিবা। এই 1 যেটা তুমি অনুরাশি বের করবা, এই 1-এর রো কয়টা, রো কত নাম্বার, 1 নাম্বার রো, এটা কলাম কয় নাম্বার, 1 নাম্বার কলাম, ওই যে A11 পজিশন এটা, তাহলে এটার সি প্লাস আর মানে কত 2। তাইলে এই অনুরাশির সামনে তুমি যদি -1^2 বসাও, মানে -1 স্কোয়ার বসাও, তাইলে এটা হবে তার সহগুণক। -1 স্কোয়ার মানে কি +1, তাই না? তাহলে আবার দেখো, তুমি এই যে 3-এর যখন তুমি অনুরাশি বের করছিলে, যেটা হচ্ছে 3-এর অনুরাশি, এটার সামনে তুমি আবার -1^c + r বসাও, এইটার উপাদান মানে কি, এটা হচ্ছে তোমার A12, তার মানে রো 1 নাম্বার কলাম 2 নাম্বার, তাহলে 1 + 2 মানে কত 3, তাহলে এটা হবে -1^3, -1^3 মানে কত মাইনাস, এটার সামনে তাহলে একটা মাইনাস বসাই দিলেই কিন্তু আমার সহগুণকটা বের হয়ে যাবে। তাহলে অনুরাশি হচ্ছে যার যার রো আর কলাম বাদ দিয়ে বাকি যা থাকবে সেই নির্ণায়কটা, এটা হচ্ছে অনুরাশি। আর সহগুণক হচ্ছে ওই অনুরাশির সামনে হিসাব করে একটা প্লাস বা মাইনাস বসাইতে হবে। তো ভাইয়া যে তোমাকে হিসাব করার বুদ্ধিটা শিখাইলাম, এই বুদ্ধিটা হচ্ছে -1^c + r। আর তুমি যদি একবারে সবগুলা চিন্তা করতে চাও, একবারে সবগুলা চিন্তা করার একটা ওয়ে আছে, ওয়েটা হচ্ছে এভাবে চিন্তা করবা। দেখো এখান থেকে শুরু করবা, প্রথমটা প্লাস দিবা, এরপরে ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, এইভাবে দেখো, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এইভাবে চিন্তা করবা। এই প্লাস মাইনাস মানে কি, মানে হচ্ছে আমি যখন অনুরাশিগুলোর সামনে চিহ্ন বসাবো আমি এইভাবে চিন্তা করতে পারি। আর এই যে মাঝখানেটা কিন্তু বাদ পড়ে গেছে, দেখছো মাঝখানটা বাদ পড়ে গেছে, এইটা বোঝার জন্য তুমি একটা ছোট্ট ঘড়ি ঘুরাবা, ছোট্ট ঘড়ি। বাইরের গুলা তুমি যেমন একটা বড় ঘড়ি দিয়ে ঘুরে আসছো, এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসছো, এটার জন্য তুমি এখানে ঘুরবা, এখানে ঘুরবা, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি চিন্তাও করতে পারো যে কোনটা প্লাস কোনটা মাইনাস। তুমি দেখো এই 2, এটা কি A22 নাম্বার পজিশন না, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয় 4, তাহলে -1^4 মানে কিন্তু প্লাস। তো এইভাবে চিন্তা করা যায়। শর্টকাটটা কি, প্রথমটা প্লাস ধরে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবা, প্লাস মাইনাস করে আসতে থাকবা, আর একদম মাঝখানের যেটা, ওইটার জন্য তুমি মুখস্থও রাখতে পারো প্লাস, অথবা তুমি ঘড়ির কাঁটার দিকে আরেকটা ছোট সাইকেল ঘুরাইতে পারো, তাহলে প্লাস মাইনাস হিসাব করতে পারবা। এই যে সুন্দর, এখানে মাহিয়া সুন্দর করে অ্যান্সার লিখে দিচ্ছে। আচ্ছা এইখানে তাহলে আমরা একটা কাজ করি, আমরা বড় করে একটা ম্যাট্রিক্স লিখি, দাঁড়াও বড় করে একটা ম্যাট্রিক্স লিখব। এই যে বড় করে লিখলাম, কি করব জানো, এই প্রথম ঘরে এই 1-এর কোফ্যাক্টর লিখব, মানে 1-এর অনুরাশি লিখব। লিখি দাঁড়াও, প্রথম ঘরে হবে 2 2 0 3, এটা প্রথম ঘরে, প্লাস মাইনাস বসাবো না, কেমন। দ্বিতীয় ঘরে 3-এর অনুরাশি লিখব, তার মানে হবে 3, তোমরা একটু পারলে খাতার মধ্যে লিখে ফেলো, 3 2 4 3, হ্যাঁ লিখছি। তৃতীয় ঘরে 4-এর, এই যে 4-এর কোফ্যাক্টর লিখব, তার মানে হবে 3 2 4 0, 3 2 4 0। তারপরে এই ঘরে 3-এর অনুরাশি লিখব, তার মানে তোমার হবে 3 3 0 4, 3 3 0 4। তারপর তাড়াতাড়ি লিখে যাই, 2-এর অনুরাশি 1 3 4 4, 1 3 4 4। তারপর পরের 2-এর অনুরাশি 1 3 4 0, 1 3 4 0। তারপরেরটা 4-এর অনুরাশি 3 2 4 2, 3 2 4 2। তারপরেরটা 0-এর অনুরাশি 1 2 4 3, 1 2 4 3। তারপরেরটা 3-এর জন্য 1 2 3 3। এখন আমরা প্লাস মাইনাস বসাবো, আসো বসাই প্লাস মাইনাস। প্রথমটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা প্লাস। কেমন দেখো ভাই, এইটা তুমি যদি এখন ক্যালকুলেশন করা শুরু করো না, ক্যালকুলেশন করি আসো। এটা হবে 3 2 6, এটা প্লাস 6, এটা হবে 3 3 9, 4 2 8, বিয়োগ করলে 1, তাহলে -1। এটা হবে 3 0 0, 4 2 8, বিয়োগ করলে -8। এটা হবে তোমার 3 4 12, মানে -12।
এটা হবে তোমার 3 অক্ষে 3 4 4 16 মানে -13, এটা হবে তোমার 0 মাইনাসে মাইনাসে +12, এটা হবে 3 দুগুণে 6 4 দুগুণে 8 বিয়োগ করলে -2, এটা হবে তোমার 2 অক্ষে 2 3 4 12, 2 থেকে 12 বিয়োগ করলে -10 মানে +10, আর এটা হবে 2 অক্ষে 2 3 3 9 মানে -7। এখন শোনো, এই যে ভাইয়া এই পুরা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের জায়গায় তার সহগুণক বসাইছি, এই যে যেইটা পাইছি এইটাকে বলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে সহগুণক ম্যাট্রিক্স। যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দেই, ট্রান্সপোজ যদি করি তাইলে আসবে কি 6 -1 -8 এদিকে আসবে, -12 -13 12 নিচে আসবে, -2 10 আর -7 এখানে আসবে। এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এটাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট এটাকে পুরোপুরি লেখে এইভাবে ADJOINT, অ্যাডজয়েন্ট। সংক্ষেপে লেখে ADJ অফ A। এটা যদি A ম্যাট্রিক্স হয় তাহলে এটা তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ভাইয়া এত কষ্ট করে কেন দেখাইলাম শোনো। যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে, ইনভার্স ম্যাট্রিক্স নিয়ম হচ্ছে এই ম্যাট্রিক্সের মানটা আগে বের করবা। মান, এই ম্যাট্রিক্সের মানকে আমরা বলবো ডিটারমিনেন্ট অফ এ। এইবার এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করবা, মানে তুমি তার আগে কোফ্যাক্টর বের করবা, তাকে ট্রান্সপোজ করবা, তারপর তার অ্যাডজয়েন্ট বের হবে। এই অ্যাডজয়েন্টকে তুমি তার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিয়ে দিবা, মানে তুমি তার মান দিয়ে ভাগ দিবা। এটাই হবে আগের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়ম। দেখো এটা অনেক বড় একটা প্রসেস। অ্যাডমিশন লেভেলে এখান থেকে আমাদের জন্য কি কি লাগবে শোনো। আমাদের যেহেতু 3x3 মাত্রার ম্যাট্রিক্সের ইনভার্স অনেক বড়, এটা অ্যাডমিশন লেভেলে পুরাটা দিবে না, এটা থেকে ভাঙতি ভাঙতি অঙ্ক দিবে। কিরকম? যে কোনো একটা মান তুলে বলবে বাবা এটার অনুরাশি কত, যে কোনো একটা তুলে বলবে এটার অনুরাশি কত, একটার অনুরাশি চাইবে, অথবা যে কোনো একটার তোমার হচ্ছে সহগুণক জিজ্ঞেস করবে, তার মানে প্লাস মাইনাস সহ মানটা তোমাকে লিখতে হবে। কেমন? এভাবে লিখতে হবে। আচ্ছা, কিন্তু তোমাকে 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে দিতে পারে, এবং এটা ডিউতে প্রত্যেক বছর আসে, ঘুরায় ফিরে, এক বছর না আসলে পরের বছর আসে। তো 2x2 ম্যাট্রিক্সের কিন্তু কোফ্যাক্টরটা এত বড় না, এত কষ্ট করে বের করতে হয় না। কোফ্যাক্টরটা তো বের করার সময় সাপেক্ষ, 2x2 এ উপাদানও কম, কোফ্যাক্টর অনেক কম। আসো আমরা একটা 2x2 এর জন্য একটু শিখি। 2x2 আসো এটার জন্য করি। মনে করো তোমার একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4, সংক্ষেপে করি 1 2 3 4। এইটার জন্য আগে আমরা প্রত্যেকটা উপাদানের অনুরাশি বের করি। আসো আগে অনুরাশি, খুবই সোজা, অনুরাশি বের করি আসো আগে। একের অনুরাশি কত? 4, তাই না? 2 এর অনুরাশি কত? 3, 3 এর অনুরাশি কত? 2, 4 এর কত? 1, তাই না? কোনাচ্ছে গুলো বসাই দিলে হয়ে যায়। এইবার আমরা বের করব সহগুণক। সহগুণকটা বের করব। তো একের জন্য আমরা কি দিব? অবশ্যই প্লাস সাইন দিব। একের জন্য প্লাস, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে একের জন্য প্লাস দিব, 2 এর জন্য মাইনাস, 3 এর জন্য মাইনাস দিব, 4 এর জন্য প্লাস দিব, তাই না? বলো, তাহলে এটা হবে +4, এটা হবে -3, এটা হবে -2, এটা হবে প্লাস কত? 1। তাহলে আমরা কি করব এখন? যার যার জায়গায় তার সহগুণকটা বসাই দিয়ে আসো। তাহলে একের বদলে বসবে হচ্ছে 4, 2 এর বদলে বসবে হচ্ছে -3, 3 এর বদলে বসবে হচ্ছে -2, 4 এর বদলে বসবে হচ্ছে 1। এটা কি? এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর কার কোফ্যাক্টর? এই এ এর কোফ্যাক্টর। এবার এটাকে আমরা ট্রান্সপোজ করে ফেলি। আসো ট্রান্সপোজ করলে কি বের হবে? অ্যাডজয়েন্ট বের হবে। অ্যাডজয়েন্ট কিভাবে? এই 4 -3 হয়ে যাবে কলাম, আর এই -2 1 হয়ে যাবে কি? কলাম। এই যে অ্যাডজয়েন্ট হয়ে গেল, খুব দ্রুত চলে আসছে কিন্তু। এইবার আমরা এইটাকে যদি প্রথম ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করে দেই,
তাইলেই এটা ইনভার্স বের হয়ে যাবে। তার মানে এটার মান কত দেখো তো, 4 × 4 3 × 6 বিয়োগ করলে -2, তার মানে এটার মান হচ্ছে -2। ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু কত, -2। তাহলে আমরা সব -2 দিয়ে ভাগ করে দিই। -2 দিয়ে ভাগ করলে হবে, এটা হবে -2, এটা হবে 1, এটা হবে 3/2, এটা হবে -1/2। তাহলে এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এটা বের করা সোজা, এইটা ডিউতে আসে, এটা ডিউতে আসে। আচ্ছা, 3 অনুরাশিতে আমি হয়তো ওই সময় ক্যালকুলেশন করতে ভুল করছি, ওটা হইতে পারে মাহিয়া, ওটা হইতে পারে, কিন্তু এটা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এই পর্যন্ত ওকে। এখন ভাইয়া একটা শর্টকাট দিব। শর্টকাটটা হচ্ছে 2 × 2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা ঠাস করে ফেলা যায়। কিভাবে শোনো, একটা 2 × 2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ঠাস করে কেমনে বের করব। এই যে দেখো, আমার মেইন ম্যাট্রিক্স কি ছিল, 1 2 3 4 ছিল না, এটা থেকে তো আমি অ্যাডজয়েন্ট বের করছি না, তাই না? এটা আমরা ডিরেক্টলি বের করতে পারি। এইভাবে চিন্তা করো, মনে করো এই 1 আর 4 বন্ধু, এরা ঘোরাঘুরি খেলতেছে, মানে এক যাইতে চায় 4-এর জায়গায়, 4 আসতে চায় 1-এর জায়গায়। আবার এই 2 আর 3ও বন্ধু, এরাও ঘোরাঘুরি খেলতেছে, 2 যেতে চায় 3-এর জায়গায়, 3 যেতে চায় 2-এর জায়গায়। তো আমরা এদের এক দলকে পারমিশন দিব, আরেক দলকে পারমিশন দিব না। আমরা প্রধান দলকে পারমিশন দিলাম যে যাও 1 তুমি যাও 4-এর জায়গায়, 4 তুমি আসো 1-এর জায়গায়, পারমিশন দিছি। এইটা দেখে 2 আর 3 মন খারাপ করে বসছে যে আমাদের দিল না। 2 আর 3 নিজেদের সাইন বদলায় বসে আছে, মন খারাপ করে সাইন বদলায় বসে আছে। 2 এর সামনে প্লাস ছিল, মাইনাস নিয়ে বসে আছে, 3 এর সামনে প্লাস ছিল, মাইনাস নিয়ে বসে আছে। দেখো আমার অ্যাডজয়েন্ট চলে আসছে, তাই না? তাহলে 2 × 2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে বললে আমরা এই শর্ট ট্রিক্সটা এমসিকিউর জন্য অ্যাপ্লাই করতে পারি। কি করব, প্রধান কর্ণের উপাদানগুলা বদলাই দিব, 1-এর জায়গায় 4, 4-এর জায়গায় 1, আর দ্বিতীয় কর্ণ যেটা মানে তোমার সেকেন্ডারি কর্ণ যেটা, তাদের সাইনগুলা অল্টার করে দিব, ইন্টারচেঞ্জ করে দিব, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তারপরে তাকে আমি মান দিয়ে ভাগ করে দিব, শেষ। ভালো কথা, মান দিয়ে যখন ভাগ করবা, এইটার মান দিয়ে কিন্তু ভাগ করা যাবে না, প্রথমটার মান দিয়ে ভাগ করতে হবে, কেমন? তাহলে এমসিকিউর জন্য উত্তর মিলে যাবে। তাহলে ভাইয়া যে প্রথমে এতক্ষণ ধরে কাহিনী বললাম, এটা কিন্তু সিকিউর জন্য কাহিনী বলছি, এমসিকিউর জন্য না। এমসিকিউর জন্য আমরা শর্টকাট শিখবো। তাহলে আসো আমরা এটা একটু অ্যাপ্লাই করি। এটা আমরা অলরেডি তো করাই ফেলছি অলরেডি। এটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স কীভাবে বের করবো আমরা জানি, এটাও করে ফেলছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করবো এটা আমরা জানি। আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্স করা শিখবো। এই যে আমরা এতক্ষণে ক্লাস শুরু করলাম, এতক্ষণ ধরে কিন্তু আমরা বেসিকই করছি না, বেসিক শেষ, আমাদের এখন টাইপ শুরু। আজকে আমরা 2টা টাইপ করবো, ইনভার্স ম্যাট্রিক্স টাইপ 1। আসো এই বলো তো দেখি এটাকে কি করা যায়। আগে অ্যাডজয়েন্ট বের করবো। অ্যাডজয়েন্ট কেমনে বের করবো, এই 7 জায়গা বদল করবে, কত হবে, 7 আর 7 দিতে হবে। এটা দেখে 6 আর 8 মন খারাপ করে সামনে মাইনাস বসায় দিছে। এবার এটাকে কি করব, ওদের মান দিয়ে ভাগ করে দিব। ওদের মান তো কত, 7 7 49, 6 8 48, 49 বিয়োগ 48 মানে হচ্ছে 1। তাহলে 1 দিয়ে ভাগ করা মানে তো এটাই, তার মানে উত্তর এটাই। কেমন? ভালো কথা, যে কোনো ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অভেদ ম্যাট্রিক্স বের হয়, এটা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা। যে কোনো ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অভেদ ম্যাট্রিক্স বের হয়, এটা তার সংজ্ঞা। কেমন? তার মানে আমি যদি এইটা এবং এটাকে গুণ করি তাহলে আমার আসবে 1 0 0, এটা আসবে উত্তর। কেমন? তাহলে আসো তো আমরা এই অঙ্কটা করে ফেলি। পরেরটা, প্রথমে এইটা তুমি করে ফেলো, অ্যাডজয়েন্ট করে ফেলো। কি হবে, 6 1 উল্টাপাল্টা হবে, 2 আর -2 এর সাইন চেঞ্জ হবে, তাহলে -2 -2। এবার এটার মানটা বের করো, 6 1 6, 2 2 4, মানে বিয়োগ করলে 2 হবে। 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে, 3 হবে, -1 হবে, এটাকে ভাগ করলে -1 হবে, এটাকে ভাগ করলে হাফ হবে। এটা হচ্ছে অ্যান্সার। না, ফুল সিলেবাসের উপর এক্সাম হবে না, শর্ট সিলেবাসের উপর হবে মাহিয়া, শর্ট সিলেবাসের উপর হবে। তাহলে এইটা একটা সিকিউর প্রশ্ন, AB = C হইলে A = CB ইনভার্স 1 প্রমাণ করো। এটা কিন্তু সরাসরি এভাবে বললে হবে না যে আরে এই B কে তো ওই পাশে পাঠাই দিলেই তো CB ইনভার্স 1 হয়ে যায়, এটা কিন্তু বলা যাবে না। এটাকে ম্যাট্রিক্সের স্টাইলে দেখাইতে হবে। কিভাবে, প্রথমে আমরা লিখব AB = C, তারপরে আমরা উভয় পক্ষে B ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স গুণ করব।
উভয় পক্ষে বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স গুণ করব। সিমিলার সেম ম্যাট্রিক্স দুই পাশে গুণ করা যায়, গুণ করব। এইবার আমরা বলবো বি ইনটু বি ইনভার্স 1, এটা মানে কত? আই। এই যে আমরা একটা ম্যাট্রিক্সের শর্ত ইউজ করলাম যে যে কোনো ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে আই ম্যাট্রিক্স। এবার আই ম্যাট্রিক্স যে কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে তাকে চেঞ্জ করে না, কারণ আই ম্যাট্রিক্স হচ্ছে অবেদ ম্যাট্রিক্স। তাহলে এটার মানে এ। এই যে আমি যখন এই 3 লাইন লিখবো তখন আমার এটা সিকিউর জন্য পারফেক্ট। তো এটা এমসিকিউর জন্য না, এটা শুধু সিকিউর জন্য লাগবে। কেমন? এটা গেল। এইবার আমরা প্র্যাকটিস করব। এটা করে ফেলো তো দ্রুত। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনটা 2006 সালে আসছে, আর অনেকগুলো প্র্যাকটিস আছে, সবগুলো করাবো না, আমরা আমাদের নিয়মটা শেখাটাই তো মূল, তাই না? এটা করে ফেলো। প্রথমে এটার সাইজ করে ফেলো আগে। 4 উপরে যাবে, 1 নিচে আসবে, 2 এর আগে মাইনাস হবে, 3 এর আগে মাইনাস হবে। এরপরে মান দিয়ে ভাগ করব। দেখো মানটা হচ্ছে -2, 4 অক্ষে 4, 3 দুগুণে 6, -2। -2 দিয়ে ভাগ করলে এই 4 হয়ে যাবে -2, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে +3/2, এটা হবে -1/2। এটা হচ্ছে উত্তর। কেমন? তাই না? তাহলে এটা আমাদের হইল। কার কার আসছে? আমরা এটা আমরা পারবো, এটা জগন্নাথে আসছে, এটা সোজা একই সেম ম্যাথই না। তারপরেরটা হচ্ছে স্পট এক্সাম, এটা ডিও 10-11তে আসছে। তুমি দেখছো বছর বছর এই যে এখান থেকে প্রশ্ন আসছে, বছর বছর আসছে প্রশ্ন এখান থেকে। তারপরে তোমার টাইপ 2, আজকে লাস্ট টাইম, সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? শোনো, মনে করো কোনো একটা ম্যাট্রিক্স আছে যেটা তোমার ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 1 6 2 3। তো ভাইয়া তোমাকে বললাম এটার ইনভার্স করো, কারণ সব বর্গ ম্যাট্রিক্সের তো ইনভার্স করা যাবে, তাই না? এটা ইনভার্স করো। তুমি এটা ইনভার্স করতে গিয়ে দেখলা যে এটার মান তো 0, এটার মান তো 0। তো 0 দিয়ে তো তুমি কাউকে ভাগ করতে পারবে না, সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে না? তো 0 দিয়ে যেহেতু কাউকে ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব না। তার মানে দুনিয়ার সব বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স সম্ভব, কিন্তু এই বেচারা সম্ভব না, কারণ এই বেচারার মান কত? 0। এইটাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বা ইংরেজিতে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সিঙ্গুলার মানে হচ্ছে যেই বর্গ ম্যাট্রিক্সের মান 0 তার আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি না, এই জন্য তাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে অ্যাডমিশন টেস্টে কি প্রশ্ন আসছে দেখো, এইরকম দিবে, দিয়ে বলবে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, তাহলে আলফার মান কত? খুবই সহজ প্রশ্ন। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, তাহলে আলফার মান কত? কত লিখবো? ব্যতিক্রমী মানে কি? অবশ্যই 6 আলফা -12 সমান সমান 0 হবে, কারণ তার মান 0। তাহলে আলফার মান কত হবে? 2। একদম পানি ভাত। ব্যতিক্রমী ম্যাট্রিক্স অনেক সোজা। এরপর আমরা এই যে একটু টাফ, এটা ক্যালকুলেশনে টাফ, বলতে এটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এক্স এর মান কত? নর্মাল ক্যালকুলেশন, একটু জাস্ট লেন দিয়ে আর কি। 2 - x 10 - x, এই দুইটার গুণফল -65 সমান সমান 0। একটু গুণ করি আসো। 2 দোকানে 10 দোকানে 20, -2x -10x প্লাস x স্কোয়ার -65 সমান সমান 0। তার মানে আমার x স্কোয়ার -12x -45 সমান সমান 0। ছোটবেলার মতো মিডল না ফ্যাক্টর করবো আর কি। 12কে এমনভাবে ভাঙাও যেন যোগ করলে 12 হয়, গুণ করলে যেন 45 হয়। 15 আর 3-এ ভাঙানো যায়। তো আমি লিখবো x স্কোয়ার -15x প্লাস 3x -45 সমান সমান 0। এইখানে তুমি কমন টমন নিলে x -15 একটা ভ্যালু আসবে, x + 3 একটা ভ্যালু আসবে। তো x এর মান আসে 15 এবং -3। কেমন? নর্মাল একটা ক্যালকুলেশন। তো অ্যান্সার চলে আসছে। এই প্রশ্ন আমাদের অ্যাডমিশন টেস্টে আসছে। প্র্যাকটিস, এটা পারবা। 2 আলফা + 1 সমান সমান 0, তাহলে আলফার মান -1/2। এটা করে ফেলো তো, এটা করো। আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1 সমান সমান 0। এটা কিন্তু মিলন ফ্যাক্টর করার দরকার নাই, দেখেই বোঝে যে এটা a + b হোল স্কোয়ারের সূত্র আসছে। আলফা প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান 0, তাহলে আলফার মান কত? -1, তাই না?
ডিইউ অ্যাডমিশন টেস্টে আসছে, কৃষি ইউনিভার্সিটিতে আসছে, এটাও ডিইউ অ্যাডমিশন টেস্টে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, নিচের অঙ্কটা ডিইউতে আসছে। তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এবং অন্যান্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন আসতেছে। তো আমরা এই ম্যাথগুলা পারবো। আমাদের আজকে ক্লাস ডান। একদম দেখো সিমিলার ম্যাথ বছর বছর ধরে আসতেছে। তোমাদের আজকের যে ক্লাসটা হইল এই ক্লাসের ওপর কিন্তু আগামী পরশু দিন একটা এক্সাম আছে। আজকের পর কোনো ক্লাস মেডিকোর পেজে লাইভ হবে না, এরপরের ক্লাসগুলো আমাদের প্রাইভেট গ্রুপে হবে, জুমে হবে আর কি, কেমন? আর আশা করি তোমরা আজকে ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। আমাদের ক্লাসটা 8টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তোমার হচ্ছে একটা লাইভ ছিল মেডিকোর পেজ থেকে, এই জন্য আমরা ক্লাসটা 1 ঘন্টা পরে শুরু করছি, 9:10-এ শুরু করছি। সেই হিসেবে আজকে ক্লাসটা মোটামুটি আমাদের 1.5 ঘন্টা হয়েছে। তো যারা যারা শুরু থেকে এতক্ষণ পর্যন্ত ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তুমি সবগুলো টপিক বুঝতে পারছো। নেক্সট ক্লাস মানে ম্যাট্রিক্স ইন পার্ট 2 যেটা, এটা আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে হবে, অনলাইন ব্যাচে। ক্লাসটা আমি নিব এবং সেটা জুমে হবে। সবার সাথে ম্যাট্রিক্স ইন পার্ট 2 এর ক্লাসে দেখা হবে। তোমরা যারা ভর্তি আছো, অ্যাডমিটেড আছো, আমরা তোমাদেরকে একটা আগামী 7 দিনের বা 10 দিনের একটা ক্লাস রুটিন আগামীকালকে সন্ধ্যা 7টার মধ্যেই তোমাদের আমরা হচ্ছে SMS করে পাঠাই দিব। SMS করে যখন আমি পাঠাবো যে রুটিনটা আপডেট হয়ে গেছে, তখন তোমরা কিন্তু যেহেতু অনলাইনে ভর্তি আছো, মেডিকোর সার্ভারে তোমার আইডি পাসওয়ার্ড মানে তোমার রোল সিরিয়াল দিয়ে লগ ইন দিয়ে তুমি ভিপিসি যে কোর্সটা মানে ভার্সিটি প্রিপারেশন কোর্সের যে তোমার ট্যাবটা, সেটাতে ক্লিক করলে তুমি রুটিনটা দেখতে পাবা। যেভাবে তুমি মেডিকেল কোর্সের রুটিন দেখতে পাও, ঠিক সেইভাবে ভার্সিটি প্রিপারেশন কোর্সের রুটিন তুমি দেখতে পাবা। ওই রুটিন অনুযায়ী প্রতিদিন বসে যাবা। মোটামুটি ভাইয়া যে হিসাবটা করছি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, যদি আমাদের ধরো ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমাদের প্রিপারেশন কমপ্লিট করতে হয়, মোটামুটি যতগুলা ক্লাস আমরা নিব চিন্তা করছি, বা যত ধীরে ধীরে আমরা পড়বো চিন্তা করছি, ভেঙে ভেঙে পড়বো চিন্তা করছি, আমাদের মোটামুটি প্রায় সপ্তাহে 5 দিন করে ক্লাস নেওয়া লাগতে পারে আসলে। তো প্রথমে আমরা হায়ার ম্যাথের ক্লাসগুলো আগে শেষ করে ফেলবো, কেমন? যেহেতু আমরা হায়ার ম্যাথ থেকে সবচেয়ে বেশি দিন ধরে দূরে আসি, এইচএসসি পরীক্ষার পর যেহেতু হায়ার ম্যাথ আমরা গত 3 মাস ধরে ধরি নাই, হায়ার ম্যাথটাই ভাই আগে শেষ করে দিব। যেন তোমার তো মেডিকেলের জন্য তুমি মেডিকেলতে ক্লাস করতেছোই, তাই না? তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি অ্যাটলিস্ট কিছু হইলেও তোমার শেখা পড়া আছে, তুমি জানো কতটুকু কি। তো হায়ার ম্যাথটা আগে শেষ করে ফেললে কি হবে, তোমার একটা কনফিডেন্স তৈরি হবে। তো আমরা হায়ার ম্যাথের পুরোটা শেষ না করলেও অ্যাটলিস্ট আমরা 60 to 70% শেষ করে দেন আমরা ফিজিক্স বা কেমিস্ট্রিতে আমরা সুইচ করব, কেমন? বা সাথে বায়োলজি ক্লাসগুলো হবে। আর বাংলা এবং ইংরেজির যে সাপোর্ট ক্লাসগুলো, এগুলো আমরা ডিসেম্বরের 5 তারিখের পরে নিব। কারণ বাংলা ইংরেজির টার্গেটটা আমাদের সবার মূল টার্গেট না, আমাদের মূল টার্গেট হচ্ছে হায়ার ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো শেষ করা। আর মেডিকেলের বায়োলজি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কেন, বাংলাদেশের সব ইউনিভার্সিটির বায়োলজির জন্য এনাফ। তো বায়োলজির জন্য আমাদের যে 4টা ক্লাস হবে, 4টা ক্লাস হবে গাইডলাইনমূলক ক্লাস। মানে তোমার বিগত 15 বছরে ডিইউ এবং বাদবাকি ইউনিভার্সিটিগুলোতে বায়োলজিতে কী কী প্রশ্ন আসছে, এগুলো অ্যাকচুয়ালি তোমার মেডিকেলের পড়ার সাথে মিলে কিনা, এটা নিয়ে কিন্তু আমাদের টিচার ক্লাসে আলোচনা করবে। তো বায়োলজির গাইডলাইনমূলক ক্লাসগুলো তোমরা অ্যাটলিস্ট লাইভে না পারো, পরে রেকর্ড তুমি 1.5x টেনেও একটু করে দেখবা, তাহলে তোমার একটা আইডিয়া হবে যে আমার কি কতটুকু পড়া লাগবে। সবার জন্য শুভকামনা। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।